আমি যদি আজ ঘোরার কথা না বলতাম তাহলে কিছুই হতো না। আরে না, এখানে আমার দোষ নেই, দোষ ওই ছেলেদের। আচ্ছা, পুলিশটা তো তোমাকে অনেক রাগ দেখিয়ে নিয়ে গেল, তাহলে আবার ছেড়ে দিল কেন? কেন আবার? আমার আব্বুর নাম বলতেই আমাকে ছেড়ে দিয়েছে, বুঝলে? হুম। তা তোমাকে এভাবে কান্না করতে কে বলেছে শুনি? তো কি করতাম শুনি? খুশিতে নাচতাম নাকি? তা করতে পারতে, তুমি তো আমাকে পছন্দই করো না, ঘৃণা করো। আর আমার এই কথা শুনে নুসরাত আমার বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কুত্তা বেলাই হনুমান, তুই আসলে একটা খারাপ। আমাকে তুই ভালোবাসিস না। আমি নুসরাতের হাত ধরে নুসরাতকে থামিয়ে দিয়ে বললাম, কে বললো তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝলে? তুমি আমাকে ভালোবাসো না। একদম আমাকে দোষ দিবি না কুত্তা। সবার সামনে যুদ্ধ করে সাহস করে বলেছিলিস আমাকে নাকি ভালোবাসিস, আর এখন বিয়ের পর আমাকে একটুও ভালোবাসিস না। আমি তো পুরাতন হয়ে গেছি, আর আমাকে এখন এখন আর আমাকে ভালো লাগে না। এখন ভালো লাগে ওই তানিয়া ডাইনিকে। আমি নুসরাতের এমন কথা শুনে নুসরাতকে আলতো করে জোরে ধরে বুকের মাঝে আগলে করে রাখলাম। পাগলি একটা, আমার কাছে তুমি কখনোই পুরাতন হবে না। আমার মনের মাঝে তুমি হলে একটা সেই তুমি। আমি তো তোমার থেকে দূরে থাকি তোমার কারণে, তুমি আমাকে দূরে থাকতে বলেছ। তারপর নুসরাত মৃদু সুরে বলে উঠল, হ্যাঁ, আইছি আমার বাধ্য জামাই। যখন বিয়ে করব না বলেছি, ভালোবাসি না বলেছি, তখন তো জোর করে তুলে নিয়ে গিয়ে আর একটু একটু করে জোর করে ভালোবাসলে কি হয় শুনি? এটা বলে নুসরাত লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি শুনেও না শোনার ভান করলাম। তা কিছু বললে কি? না। যাও ফ্রেশ হয়ে নাও, দুপুর থেকে তো মনে হয় না কিছু খেয়েছো। নুসরাত মাথা নেড়ে বলল। তারপর নুসরাতকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম, আর আমি বিছনায় গায়ে এলে দিলাম। তখনই পকেট থেকে ফোনটা বেঁচে উঠলো। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি এটা ওসির মোবাইল। আমি তখন ওসির পকেট থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, মিস্টার নেজাদ, ওহ সরি, দা দ্য সিক্রেট কমান্ডো নেজাদ, কেমন আছেন? ওই পাশটায় লোকটার কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। এই লোক আমার পরিচয় জানলো কিভাবে? কে আপনি? আর আপনি আবল তাবল কি বলছেন? হ্যাঁ, হা হা হা, আমার প্ল্যান কাজ না করলেও তোর প্রতিটা গোছানো আক্রমণ বলে দিচ্ছে তুই হলি সিক্রেট কমান্ডো। তা না হলে সিক্রেট অফিসাররা তোকে প্রোটেক্ট করলো কেন? দেখেন আপনি কে আমি চাই না, আর এসব আমি জানতেও চাই না। আর এসব বাজে কথা কেন বলছেন? তুই আমাকে না চিনলেও আমি তোরে ভালো করেই চিনি, তবে এখন খেলাটা আরো ভালো করে চলবে। এটা বলে ফোনটা কেটে দিল। এখন আমি চিন্তা করতে লাগলাম, কে আমার পরিচয় জানে? কে বা হতে পারে এই লোকটা? কে হতে পারে? কন্ট্রোল রুমে কল দিতে যাব, ঠিক তখনই রানা কল দিল। রানা হলো আমার টিম মেম্বারদের মধ্যে একজন। রানা বলো। স্যার, একটা খারাপ খবর আছে। কি? স্যার, ওসিকে আনার পথে সন্ত্রাসীরা হামলা করলো আর ওসিকে মেরে চলে গেল। তোমার কোনো ক্ষতি হয়নি তো? স্যার, 2 জন আহত। রানা, তোমার চিকিৎসা তাড়াতাড়ি করো আর সাবধানে থেকো। কারা জানি আমাদের পরিচয় জেনে গিয়েছে। ওকে স্যার। রানা, ওই ওসি সহ পুলিশের লাশগুলো তাদের গাড়িতে রেখে ট্রাক দিয়ে উড়িয়ে আগুন লাগিয়ে দাও, তবে কেউ যেন জানতে না পায়। ওকে স্যার। তারপর আমি ফোনটা কেটে দিয়ে কন্ট্রোল রুমে কল দিয়ে যে নাম্বারটা আমাকে কল দিয়েছে সেই নাম্বারটা দিলাম, যে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তারপর বেশ কিছুক্ষণ ভাবছিলাম। নুসরাত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখলো আমি এখনও কি যেন ভাবছি। এটা দেখে নুসরাত আমাকে ধাক্কা দিয়ে, আমি নুসরাতের ধাক্কা খেয়ে ভাবনাগুলো বাদ দিলাম। এত কি ভাবছো? কিছু না, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে আমি ফোনটা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফোনটা বের করে রাকিবকে কল দিলাম। নেজাত বল। দোস্ত, আমাদের কলেজের গেটে আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? আছে। দোস্ত, একটা কাজ কর, ডান পাশের ক্যামেরাটা চেক কর, আর সেখান থেকে কিছু ছেলেপেলে ওগুলো মারছে ওইগুলোর ছবি পাশে থাকলে ও তাদেরকে দিয়ে খুঁজে বের কর। ওকে দোস্ত, তোকে একটা মেল পাঠিয়েছি, চেক করিস। ওকে, একটু কাজটা তাড়াতাড়ি কর। এটা বলে ফোনটা কেড়ে দিয়ে ফ্রেশ হতে লাগলাম। আমি ফ্রেশ হয়ে বেরোতে দেখে নুসরাত খাবার নিয়ে বিছনায় বসে আছে। আমি এখানেই খাবো। খাবার খাবো তাই? বুঝলাম তো, এখানে কেন? ডাইনিং টেবিলে তো খেতে পারতাম। পারতাম, তবে আমার হাতে খেতে পারবে না, তাই নিয়ে আসলাম। তোমার হাতে খেতে পারবো না, তাহলে এখানে নিয়ে আসলে কেন? তুই খাইয়ে দিবি তাই? আমার বই এগিয়েছে তোমার মতো পেতনিকে খাইয়ে দিতে। কি বললি কুত্তা, আমি পেতনি? তাহলে তুই বিয়ে কেন করলি? এটা বলে আমার কাছে এসে আমার চুলগুলো ধরে টানতে লাগলো। নুসরাত, লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। পেতনি রাত এইভাবেই ধরে। আমি যদি পেতনি হয় তাহলে এইভাবে চুল ধরে টানতে হবে। সরি কলিজা বউ, আমার চুলটা ছাড়ো। তুমি পেতনি না, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে পেতনি বললি কেন?
আমার ভুল হয়েছে, আর কখন বলবো না, এবারের মতো ছাড়ো প্লিজ। জানু আমার ভুল হয়েছে, আর পেতনি বলবো না। আমি নুসরাতের কান ধরলাম। আমি আমার কান ধরতে বলেছি? তোর কান ধরতে বলেছি না? ওই আমার আর তোমার সেম। নুসরাত জানো, আমার ভুল হয়েছে। আমি আমার ডাইনি ভূতনি পেতনি বলে আর ডাকবো না, প্লিজ ছাড়ো, না হলে কিন্তু টাকলা হয়ে যাবো। মনে থাকে যেন, এটা বলে আমাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেতে হাত ছেড়ে বাঁচলাম। বাবা কি ডাইনি সাতচুনি মেয়ে একটা। এইবার আমাকে খাইয়ে দে। তারপর আমি আর কিছু না বলে খাবার খাচ্ছি, আর নুসরাতকেও খাইয়েছি। নুসরাত এমনভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, আর অথচ কুত্তিটা আস্ত একটা ডাইনি। আর একটু হলে আমাকে টাকলা বানিয়ে দিত। অন্যদিকে রিজভি রহমান সোফায় বসে চা খাচ্ছে। এমন সময় তানিয়া এসে বলল, বাবা, কোনো কিছু কি করলে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। একটু ধৈর্য ধর, তোর জিনিস তুই পাবি, আমি কথা দিলাম। তানিয়া তার বাবার কাছ থেকে এমন কথা শুনে বাবাকে একটা চুমু দিয়ে বলল। আমার বেস্ট বাবা। এদিকে রবিউল তার বস কিং খানকে কল দিল। রবিউল বল। বস, আমাকে ক্ষমা করবেন, আমি কিছু বের করতে পারিনি। তোর আর বের করতে হবে না, ফিরে যা চট্টগ্রাম। কিন্তু বস, কোনো কিন্তু না, যেটা বললাম ওটা কর। এটা বলে কলটা কেটে দিল আর একটা হাসি দিল। এটা বলে ফোনটা কেটে দিল, তারপর একটা হাসি দিল। নিশিনা যদি এসব বিন্দুতে থাকে তাহলে তাহলে তীর দুই দিকেই যাবে। তীর একটা যাবে আর একটা বিন্দুতে যাবে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ল্যাপটপ নিয়ে খেয়াল করলাম, রাকিবের দেওয়া মেলটা চেক করতে লাগলাম। আর রাকিবের মেল চেক করতে করতে আমি আবারও বিশ্বাস করতে পারছি না এমন একটা ভালো মানুষ এটা কাজ করতে পারে। তাকে দেখলে বোঝাই যায় না যে এতটা সে নোংরা মনের মানুষ। আমি দেখলাম একটা ভিডিও পাঠিয়েছে, সাথে একটা মেসেজও। আমাদের শহরে এমপি একটা রিপোর্ট একটা মেয়ের সাথে জোড়াজোড়ি করছে। যদিও এখানে এমপির মুখটা তেমনভাবে বোঝা যাচ্ছে না। আব্বুর বন্ধু হওয়ার পরেও আমি ওনার সাথে অনেকবার দেখা করেছি, তাই চিন্তা অসুবিধা হলো না। তারপর আমি মেসেজটা পড়তে লাগলাম। দোস্ত, এমপি আমাদের চোখের আড়ালে অনেক বেআইনি কাজ করে, তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকতে কিছু করা যাচ্ছে না। আর আমার মনে হয় এই হালাক কিং এর হয়ে কাজ করে। আমি রাফের কথা পড়ে তাকে রিপ্লাই দিলাম, ওরে নজর রাখ, ওরে ধরেই আমরা কিং কাছের কাছে পৌঁছাতে পারবো। আমার রিপ্লাইটা দিতে আর না দিতে রাফি দিল ফোন। আমি ফোনটা রিসিভ করতে রাফি বলে উঠলো, দোস্ত, তুই যাদের মারছিস তাদের খুঁজে পেয়েছি। তাহলে ধরে তাদের কোয়ার্টার রুমে নিয়েছে। দোস্ত, কিন্তু তারা মৃত, তাদের কারা জানি মেরে ফেলেছে। যে আমাকে মারার চেষ্টা করেছে সে এসব করেছে, আর সে আমার পরিচয় সম্বন্ধে জেনে গিয়েছে। কিন্তু তোকে মারতে চাই কেন? হয়তোবা কিং এর লোক। হতে পারে। এসেছিস? তোরা একটু সাবধানে থাকিস কেমন। এটা বলে ফোনটা কেটে দিলাম আর ল্যাপটপটা হাতে নিয়ে ছবিগুলো বারবার জুম করে দেখতে লাগলাম। কোনো প্রমাণ নেই, কেউ জানে না কে এই কিং খান, অথচ বাংলাদেশের সকল অপরাধের মূল এই কিং খানই। শুধু তার হাতের উপর একটা ট্যাটু আঁকা কিং খান দিয়ে। কিন্তু কীভাবে ধরবো তাকে আমরা? আমি সেই হাতের ছবি তাকিয়ে এসবে ভাবছি, তখন নুসরাত আমার রুমে এসে দেখলো আমি ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে দেখছি। তাই সে আস্তে আস্তে আমার পিছনে এসে দাঁড়ালো, আর সে দেখতে পেল আমি একটা হাতের ছবির দিকে দেখছি এবং লেখা আছে কিং খান। নুসরাত এটা দেখে বলল, তুমি এত মনোযোগ দিয়ে কি ছবির দিকে তাকিয়ে কি এমন ভাবছো? না তেমন কিছু না, এমনিতেই ছবি দেখছি। আমার মনে হয় সেম এমন ট্যাটু কারো হাতে আমি দেখেছি, কিন্তু মনে পড়ছে না। সেম লেখা কিং খান, সেম লালাকালের লেখা ছিল। নুসরাতের এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বসা থেকে দাঁড়িয়ে গেলাম। নুসরাত দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললাম, একটু মনে করো তো তুমি কোথায় দেখেছো এরকম হাত? একটু চেষ্টা করো প্লিজ নুসরাত। আচ্ছা, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? সামান্য একটা হাতের নামের জন্য এত উত্তেজিত? এই নামের মধ্যে কি আছে বলতো? না তেমন কিছু না, তবে আমার জানার খুব প্রয়োজন, একটু মনে করার চেষ্টা করো প্লিজ প্লিজ নুসরাত। এখানে মনে করার কি আছে? আমার প্রথমে মনে না পড়লেও এখন মনে পড়েছে। বলো নুসরাত, কে সেই ব্যক্তি? এটা আমি দেখেছি। বলো। এটা আমি দেখেছি তোমার ল্যাপটপে আরও আগে। নুসরাতের এই কথা শুনে বিশ্বাস করেন ইচ্ছে করছে তুলে একটা আচার দেই, কিন্তু বউ বলে তাই পারছি না। তাও আবার এত একটা সিরিয়াসলি বিষয় নিয়ে এই কুত্তিটা মজা করতেছে।
তবে আমার মনে হচ্ছে তুমি এই ছবির সাথে ব্যক্তিটার পরিচয় এমন জানতে চাওনি। এর পিছনে কোনো কারণ আছে। কি কারণ আছে ওটা বলা যাবে? সিআইডির মতো এত সন্দেহ করা ভালো না। ট্যাটুর ডিজাইনটা সুন্দর ছিল, তাই লোকটাকে খুঁজে সেই ট্যাটুটা কোথায় বানিয়েছে সেটা আর কি জানতে চাচ্ছিলাম। শুধু শুধু তো সন্দেহ করে। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। এদিকে নুসরাত বলে উঠল, না, আমি ঠিক দেখেছি এই ট্যাটু একজনের হাতে, কিন্তু মনে পড়ছে না কিন্তু কার হাতে এই ট্যাটু দেখেছিলাম। কিছুক্ষণ নুসরাত ভাবলো কিন্তু মনে করতে পারছে না। তাই সে রুম থেকে ফোন বের করে ফোন টিপতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে নিচে যেতেই, নেজাত, এদিকে আয়। বাবা বলো। নুসরাতের থেকে শুনে তোকে ছাড়তে যখন থানায় গেলাম তখন হাবিলদার বলল তোকে যে ওসি ধরেছে সে নাকি ছুটিতে। এদিকে আবার এখন শুনলাম সে অফিসার নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এসব আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে ছেড়ে দিয়েছে। এখন পরে কি হয়েছে আমি কি করে জানবো? না এমনি জিজ্ঞেস করেছি। এখন কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। যাও। তারপর আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম রাফি আর শাইনের কাছে। এসেছিস? না, আমার ভূত এসেছে। হালা তোর কথায় গেলাম না। যাবে না? এখন বল সবকিছু রেডি? রানাকে বলে দিয়েছি, সে কয়েকজন নিয়ে এখানে যাচ্ছে। তাহলে চল যাওয়া যাক। তারপর আমরা তিনজন মিলে রাফির বাইকে করে জেসিমের আস্তানায় যাচ্ছি। জেসিম হলো আমাকে ওই দিন রাতে যে মারতে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর সেই জায়গায় আমরা চলে আসলাম। আমার সামনে দেখি আমাদের টিম মেম্বারদের মধ্যে তিনজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি রাফির দিকে তাকিয়ে বললাম, কিরে মামা, এরা কি কাজ শেষ করে নিয়েছে নাকি? হয়তো, না হলে এত শান্ত আমার কথা পরিবেশ বলতে কি- বলতে ফ্যাক্টরির দরজার সামনে চলে আসলাম। কি ব্যাপার স্বামীর, তোরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কি কাজ শেষ নাকি? স্বামীর আমাদের টিম মেম্বারের মধ্যে একজন। জি স্যার, কাজ আপনি আসার আগেই শেষ করে ফেলেছি। আর কাজ শেষ হওয়ার পর রানা স্যার আমাদের বাহির পাহারা দিতে বলেছে। তোমরা কি চারজনে এসেছো এখানে? স্যার, 4 জন এসেছি। রানা স্যার একা ভেতরে আছে। তারপরে আমরা আর কিছু না বলে ভেতরে ঢুকলাম। ভেতর ঢুকতে দেখলাম তা দেখে তো আমি অবাক, কারণ আমরা দেখি 5টা লাশের মতো পড়ে আছে। তখন রানা আমাদের কাছে এসে বলল, স্যার, আমরা এসে দেখি জসিম সহ এদেরকে কেউ মেরে দিয়েছে। আমি রানার কথা শুনে ভাবলাম, শালাকে এমন কাজ করেছে। আমি যে প্রমাণ যাওয়ার জন্য একটু প্রমাণ শেষ করব সেটাও শেষ করে ফেলেছে। কে হতে পারে এই লোকটা? এসবই ভাবছি, তখনই ফোনটা বেজে উঠল। আশেপাশে খেয়াল করে দেখলাম জসিমের পকেট থেকে ফোনটা পাচ্ছে। আমি আর দেরি না করে ফোনটা নিয়ে রিসিভ করতেই, তুই কি ভাবছিস নেজাদ আমাকে ধরা, আমার পরিচয় জানা এত সহজ? আমি যতক্ষণ না চাইব ততক্ষণ তুই আমার পরিচয় জানতে পারবি না। তুই আমার যে ক্ষতিগুলো করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তুই যে হোস না কেন আমার হাতে তুই বাঁচবি না। আমাকে মারার স্বপ্ন বাদ দিয়ে আগে নিজের চিন্তা কর, তোর ঘুম হারাম করে দিব। সাহস থাকলে আমার সামনে আয়। আমি সামলে আসলে তুই দাঁড়াবার সময় পাবি না। এটা বলে ফোনটা কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি এটা সেম নাম্বার। আমি বুঝতে পারছি না সে আমাদের ফলো করছে, না হলে আমাদের প্রতিটা পদক্ষেপে কীভাবে জানতে পারছে। রাফি, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ লাগা এই গর্তে থাকা ইঁদুরটাকে। আমাদের যেভাবে হোক ধরতেই হবে। লাগাচ্ছি। রানা, পুলিশদের খবর দাও, আমরা যাচ্ছি। তোমরা এদিকটা দেখো। ওকে স্যার, আপনারা চিন্তা করবেন না, আমি আছি তো। এইদিকে আমি, রাফি, শাহিন সবাই মিলে উঠলাম বাইকে। তারপর রাফির বাইকে স্টার্ট করে দিল। রাফি বলল, দোস্ত বাইক থামা। রাফি বাইক থামালো। আমি নেমে পড়লাম। পরে বলবো, চল আমার সাথে। এটা বলে আবারও ফ্যাক্টরির ভিতরে যেতে লাগলাম। আমি খেয়াল করলাম স্বামীর এখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আর আপনি আসলেন যে? ভিতরে চলো। তারপর সবাইকে ভিতরে নিয়ে গেলাম। যা দেখলাম দেখার জন্য সবার চোখ কপালে উঠে গেল। আমরা সামনে গিয়ে দেখি রানা জেসিমের বুকে পা রেখে চেয়ারে বসে সিগারেট টানছে। রানা আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেল, হাতে থাকা সিগারেটটাও ফেলে দিল আর বলল, স্যার, আপনার এখানে কোনো সমস্যা হয়েছে? না সমস্যা নেই, মাত্র হবে। আমার কথা শুনে রান্না একটু ভয় পেয়ে গেল আর আমতা করে বলল, মানে? স্বামীর এই লাশগুলো যে আছে এগুলো কি তোমার আসার আগে ছিল নাকি আসার পরে? স্যার, আসার আগে থাকবে কেন?
এদের আমরা মেরেছি। ও, তা তোমাদের কে মারতে বলেছে? স্যার, এইবার আমি রাফি সাহেব রানাকে দিকে তাকালাম। রানা আমার দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। আমি রানার এই অবস্থা দিকে এক পা করে রানার দিকে যেতে লাগলাম। রানা তখন ভয়ে ভয়ে বলল, আ- আ- আমি কিছু করিনি। তোকে আমরা জিজ্ঞেস করছি, তুই কিছু করেছিস? এই কথা শুনে রানা আবারও ভয় পেতে লাগলো। আমি রানার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। রানা কেঁপে উঠল। কুল রানা, কুল, এত হার হচ্ছে কেন বুঝতে পারছি না। আমার কথা শুনে রানা তার কপাল দিয়ে ঘাম মুছতে লাগলো। স্বামীর, এখন বলতো ওই ওসি কে কিভাবে মারা গিয়েছে? স্যার, ওসিকে রানা স্যার মেরেছে। আমরা কেন মারছি এটা জিজ্ঞেস করলে বলে এদের মতো দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকার নেই। তাহলে নেজাদ স্যারকে কি জবাব দেব? তখন রানা স্যার বলল, স্যারকে বলল সন্ত্রাসীরা হামলা করে মেরে ফেলেছে, আর আমাদের 2-3 জন সেনা আহত হয়েছে। ভালো কাজের জন্য একটু মিথ্যা বলা যায়। এবার রানার দিকে তাকালাম। রানা, এটাই কি সত্যি? হ্যাঁ স্যার, এদের মতো দেশদ্রোহীদের বাঁচার অধিকার নেই, তাই আমরা এদেরকেও মেরে দিয়েছি। একদম ভালো কাজ করছো। তা আমি কি বলেছিলাম তাদের মারতে? সরি স্যার, আর হবে না। কতটা সাহস করে বললো রানা। আমি রানাকে চেয়ারে বসে আরেকটা চেয়ার টেনে বসলাম। এখন রানা, সুন্দর করে যদি সত্যি কথাটা বলিস তাহলে তোর ভালো। এইবার রানা আবারও ভয় পেয়ে গেল। রানা, তুই এমনভাবে ভয় পাচ্ছিস যেন তুই খুব বড় অপরাধ করেছিস। ভাই, শুধু স্যারের কথায় একটু বরখেলাপ করেছিস, এমনি তো ভালো কাজ করেছিস, তাই না? তাই সত্যি বলে দে। রানা স্যার কি সত্যি জানেন বলে দিন। স্যার, বিশ্বাস করেন, আমি এই 2টা কাজ করেছি আপনার অর্ডার অমান্য করে। ও, তাই বুঝি। হুম। স্বামীর ব্যাগ এনেছো নাকি? ব্যাগের কথা শুনে রানা অনেকটা ভয় পেতে লাগলো। আর এইদিকে রাফি শাহিন স্বামীর দিকে অবাক। না স্যার, ব্যাগ আনেনি, তবে তার কাটার প্লাস সাথে আছে। গুড, হয়ে যাবে, দাও আমাকে। দোস্ত, তুই এটা কি করেছিস? রানা আমাদের টিম মেম্বার, আর তুই সামান্য ব্যাপারে নিয়ে। তোরা চুপচাপ দেখ আর আমি কি করি। স্বামীর কিছু না বলে আমার দিকে বক্সটা এগিয়ে দিল। আমি হাতে নিয়ে রানার সামনে গেলাম। তারপর রানার হাত ধরে টানলাম। রানা নিশ্চয় এবার ফ্লাশ কাজ করছে কিনা জানিস। রানা ভয়ে কাঁপতে লাগলো। তার ভয় মুখের দিকে কথা বেরোচ্ছে না। মাথা নেড়ে বলল, তাহলে এটাও জানিস এটার শাস্তি কতটা যন্ত্রণাদায়ক হয়? তাই বলছি, সত্যি কথা বল, তুই কার কথা মতো এসব করছিস? আর কত টাকাই বা তুই পেয়েছিস? আমি কারো কথা মতো কাজ করিনি, আর কোনো টাকা নিইনি। দেখ রানা, এখানে সব আছে। আমি অপরাধীদের সাথে কেমন সুন্দর আচরণ করে তুই ভালো করেই কিন্তু জানিস। সো বলে দে, আমার পরিচয় তুই কাকে দিয়েছিস, আর কে আমাকে কল দিয়ে হুমকি দিচ্ছে? স্যার, আমি এই সবের কিছু জানি না। দোস্ত, তোর মাথা গিয়েছে। রানা এসব কেন করবে? তুই চুপ থাক, এটা বলে সাইনকে ধমক দিলাম। রানার আঙুলটাকে ধরলাম, তারপর তার একটা আঙুল ফ্লাশের মাঝখানে রাখলাম। রানা, তোকে লাস্টবারের মতো সুযোগ দিলাম, বলবি নাকি নখটাকে টান দিব? একটা নখ টান দিব না, সবগুলো এক এক করে সবগুলো টেনে ফেলে দিব। পরে সত্যি বলেও লাভ হবে না। বল, কার কথা মতো তুই কাজ করছিস, বলবি নাকি টান দিব? এই বলে আমি একটা ফ্লাশ দিয়ে রানার কাছে রাখলাম। আর যখনই টান দিতে যাব তখনই রানা বলে উঠল, বলছি স্যার, বলছি, আমি সব বলছি। রানার মুখের এই কথা শুনে রাফি, শাহের স্বামী সবাই অবাক। রানা আবার কি বলবে, তাই তার আগ্রহ নিয়ে শুনতে লাগলাম। বল, তবে একটা মিথ্যা কথা বলবি না, বললে কিন্তু নখ খুলে নেব। এমনিতে রানার গা কাঁপছে। এই কথা শুনে আরও গা জন্য জোরে জোরে কাঁপতে লাগলো। রানা এইবার বলতে শুরু করলো, আমি এই সব সিফাতের কথা মতো করছি, আর আপনার পরিচয় সিফাতকে বলেছি। নেজাদ, এটা সেই সিফাত না যে ভাবিকে বিয়ে করার কথা? তাহলে সিফাত কিভাবে এর পরিচয় জানে? সিফাত হচ্ছে রানার বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড, না হলেও এমনিতে বন্ধুত্ব। আর আমি এই রানার কারণে নুসরাতকে সিফাতের হাত থেকে বিয়ের উদ্দেশ্য জানতে পারছি। কিন্তু রানা, তোর পরিচয় সিফাত জানতে না পারলো তাহলে কীভাবে জানলো? স্যার, আমার সাথে সিফাতের কালকে দেখা হয় একটা বারে। সেখানে দেখলাম সিফাত একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে মদ খাচ্ছে।
আমি এটা দেখে সিফাতকে জিজ্ঞেস করছি, আর সে বলল তাদের নাকি বিয়ে হওয়ার কথা থাকলেও হয়নি। মেয়েটা নাকি তার চাচাতো ভাইকে বিয়ে করেছে এবং তার চাচাতো ভাইয়ের ছবি দেখালো। আর আমি ছবি দেখে চমকে উঠলাম, কারণ ছবিটাও ছিল আপনার। তখন সিফাত জানতো আমি আর্মিতে কাজ করি, তাই আমাকে বলল, দোস্ত আমাকে সাহায্য কর, আমি তোকে 1 কোটি টাকা দিব, তুই যে করে হোক আমাকে এই মেয়েকে এনে দে। আমি সিফাতের কথাই রাজি ছিলাম না। তবে যখন সিফাত আমাকে 50 লাখের একটা চেক লিখে দিল, তারপর আমি লোভ সামলাতে পারিনি। চোখের সামনে এত টাকা দেখলে কে বা সামলাতে পারবে নিজেকে? তাই আমি সিফাতের সাথে হাত মেলাই আর আপনার সম্পর্কে বলে দিলাম, স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, এমন কাজ আর কখনো করব না। এই বলে রানা আমার পায়ে পড়ে গেল। তার দিকে খেয়াল না দিয়ে স্বামীরকে বললাম, স্বামীর, জি স্যার। তোমাদের রানা স্যার ওসিকে মারার সময় কি বলেছিল? স্যার বলছি এমন দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকার নেই। সমীর কথা শুনে রানা আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, স্যার এইবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার। রুলস মানেই রুলস। স্বামীর গান দাও। আমার কথা মতো স্বামীর গান দিল আমার হাতে। রানা আমার কাছে আকুতি উন্নতি করছে, কিন্তু আমি সব না শুনেও তার কপালে বন্দুক রাখলাম। বিশ্বাসঘাতকতা হচ্ছে এমনই একটা জিনিস যেটা একবার বেঁচে গেলেও আর একবার ভয়ঙ্করভাবে ওঠে। ভালো থাকিস, উপরে গিয়ে 50 লাখ টাকা ওখানেই ভোগ করিস। বাই বাই, টাটা। এটা বলে একটা একটা করে 5টা বুলেট রানার পেটের ভিতরে ঢুকে দিলাম। রানার নিতর দেহটা মাটির উপরে পড়ে আছে। দোস্ত এখন মেজর স্যারকে কি জবাব দেব? এখন তো চাকরি বাঁচানো দৌড়ে থাক, জেল থেকে কিভাবে বাঁচব? স্বামীর রানাকে ওসি মারার পরে কি বলেছিল? রানা বলছিল একটা ভালো কাজের জন্য একটা মিথ্যা বললে সমস্যা নেই। স্বামীর মেজর স্যারকে বলবা রানা শহীদ হয়ে গেছে, সাথে 5 জন নিহত হয়েছে। কথা কি ক্লিয়ার? স্যার। লাশ নেওয়ার ব্যবস্থা করো। চল রাফি, রাত হয়েছে, বাসায় যাব। এটা বলে রাফি সাইনকে ওখান থেকে বলে বেরিয়ে চলে আসলাম। রাফি বাইক চালাচ্ছে, এমন সময় বলল, দোস্ত তুই কিভাবে বুঝলি রানা এই সবের সাথে জড়িত? দেখ, আমি এটা অনেক আগে সন্দেহ করেছিলাম, কারণ তার আচরণ দেখে আমি শিওর হলাম যে এটা নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। একে ওসিকে তার হাতে তুলে দিয়ে আসলাম, আর এসেই শুনলাম ওসিকে সে মেরে ফেলেছে, আর আমাদের আহত হয়েছে 2 জন। এখন প্রশ্ন হলো, এতগুলো অফিসার চোখের ফাঁকি দিয়ে ওসিকে মারলো, কিন্তু ধরা পড়লো না কেন? আমার টিমে যে আরও পুলিশ আছে যারা ভয়ে পিছনে হাঁটবে না, এই কথা তখনই ভাবতে পারিনি। কিন্তু আজকে ওদেরকে আগে যে সিমকে ধরতে বলেছিলাম তার আগেই ধরলো, কিন্তু মেরেও ফেললো। কিন্তু তুই বুঝলি কিভাবে জসিমদেরকে রানারা মারছে? লাশের দিকে তাকে বুঝলাম, যেগুলো ছিল তাজা রক্ত, তখন তাজা রক্ত বের হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। এতে কিভাবে বুঝলি? তখনও বুঝিনি, যখন বাইকে উঠলাম আর ওসির ঘটনা আর এই ঘটনা মিলতে লাগলো, তখনই একটু সন্দেহ হলো। তখনই মনে পড়লো, যদি রানার যাওয়ার আগে ওদের মারা হচ্ছে তাহলে রক্তটা কিছুটা জমে যেত আর হালকা ঘন হয়ে যেত, কিন্তু এমন কিছু হয়নি। আর তখনই মনে পড়লো স্বামীর কথা, আমরা আসার আগেই নাকি কাজ শেষ করে হয়ে গিয়েছে, কিন্তু স্বামীর এটা বলেনি যে তার আসার আগে জাসিমরা মারা গিয়েছে। আর আমি নিশ্চিত হলাম জসিমদের আমাদের অফিসারে মেরেছে। আর তাদের নিয়ে যখন ভেতরে আসা গেল তখন রানা ভয় পেয়ে গেল। আর আমি শান্ত গলায় স্বামীরকে প্রশ্ন করলাম ওসিকে কে মেরেছে, যাতে বুঝতে পারি এসব কার কথা অনুযায়ী করেছে। যদি তারাই রানার কথা মতো এসব করতো তাহলে তারাই জড়িয়ে পড়তো। দোস্ত তুই একটা মাল, এইসব কথা আমাদের মাথায় আসেনি কেন? তোরা এইসব নিয়ে অত ভাবিস না। তারপর 3 জনে কথা বলতে লাগলাম। আমাদের বাসায় আসতে আমি নেমে রাফিবদেরকে বিদায় দিলাম, তারপরে তারা চলে গেল। আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসায় এসে রুমে ঢুকতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি পেতনি বউটা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন?
কিছু কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলিস? আকাশে ট্যুরে গিয়েছিলাম। নুসরাত আমার কাছে এসে বলল, একদম তোরা কথা বলবি না, বলে দিলাম। বাসায় ছিলাম না, মানে একটু বাইরে ছিলাম। তা এটা প্রথমে না বলে তোরা কথা বললি কেন? তুমি তোমার প্রশ্ন করলে আমি তো উত্তর দেব। দেখ, ঝগড়া করার চেষ্টা করবি না, তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আর আমি কি জেনে শুনে বসে আছি তোমার সাথে ঝগড়া করতে? মাথা গরম করবি না। তোমার মাথায় গিয়ে কবে ঠান্ডা ছিল? সব সময় তো পড়ে থাকে ঝগড়াটে আর ঝগড়াটার জন্য। আর আমার এই কথা শুনে নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠল। কে বললি তুই আমি ঝগড়ুটে? এটা বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। আমি পরিস্থিতি ভালো না দেখে আস্তে আস্তে দরজার পাশে এসে দরজায় লক করে দিলাম এক দৌড়। এই ডাইনিকে বিশ্বাস নেই, রাগ উঠলে মারামারি তো অবস্থা কি বেহাল করবে খবরই জানে। নুসরাত আমাকে চলে যেতে দেখে বলল, তুই আজ রুমে আসবি না, আমার সাথে তোর দেখা হবে না। তখন দেখাবো আমি এই নুসরত কি চিনিস। এইদিকে আমি নিচে আসতেই কোথা থেকে রাকিব আমার কোলে এসেও বলল, ছোট আম্মু আসে কাজ। ছোট আব্বু তুমি এখন আমাকে আর ভালোবাসো না। তা আমার আব্বুটার এই কথা বললো কেন? আমি বলছি আগে তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে, আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসতে, এখন তো আমাকে দেখা যায় না। ও মা, তাই বুঝি। হুম। আচ্ছা চলো, এখন তোমাকে নিয়ে বাইরে যাব আর তোমাকে আইসক্রিম কিনে দেবো, কেমন? সত্যি ছোট আব্বু? রাকিবের এই কথা শুনে খুশি হয়ে আমার কপালে একটা চুম্মা দিল। মা আমার বেস্ট ছোট আব্বু। আমিও রাফিকে একটা চুমু দিলাম। তারপর রাকিবকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এসে একটা দোকানে আইসক্রিম কিনে দিলাম। তারপর রাস্তার পাশে রাকিবকে নিয়ে হাঁটতে লাগলাম। রাতের বেলায় রাস্তার পাশে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। যদি পাশে থাকে তার প্রিয় মানুষটা, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এখানে তো আর নুসরাত নেই, তাই মনে হচ্ছিল একটু দুঃখ নিয়ে ভাতিজাকে নিয়ে হাঁটছি। আর রাকিব মনের সুখে আইসক্রিম খেতে লাগলো। একটু দূরে আসতে ফুচকা দেখতে পেলাম। তখনই মনে পড়লো নুসরাত ফুচকা পছন্দ করে, আর আসার সময় নুসরাতকে রাগিয়ে আসছিলাম। তাই এখন রাগ ভাঙাতে হলে ফুচকার সাথে নিয়ে যেতে হবে। তারপর ফুচকাওয়ালার কাছ থেকে গিয়ে বললাম, মামা আমার জন্য 2 প্লেট ফুচকা প্যাকেট করে দিন। মামা একটু অপেক্ষা করেন, দিচ্ছি। ছোট আব্বু আমিও খাবো। তোমার ছোট আম্মুকে নিয়ে কেউ কেমন রাতের ডিনার করতে পারবে না। তাকে আমার কথা শুনে কিছু বললো না। কিছুক্ষণ পর ফুচকার প্যাকেট নিয়ে আমি বিল মিটিয়ে বাড়ির দিকে রওনা করলাম। অন্যদিকে সিফাতের টিভিতে নিউজ। আজকের ব্রেকিং নিউজ, আমাদের আর্মি জওয়ান রানা নিহত হয়েছেন। এই খবরটা শুনে সিফাত বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, এটা কি করে হতে পারে? রানা কিভাবে মারলো? তাহলে কি নেজাত আমার কথা জানতে পেরে গিয়েছে, নাকি মাজিমকে মারার সময় রানা মজিমের হাতে মারা গিয়েছে? যদি নিজাম আমার সম্পর্কে জানতো তাহলে ওর সাথে কথা বলার সময় আমার পরিচয় জিজ্ঞেস করতো না। বেশি সময় করা চলবে না, কাল সকালে আব্বু আসলে কাজ শুরু করতে হবে। নেজাত সুবিধা ছেলে না। এইদিকে আমি রাকিবকে নিয়ে বাসায় এসে রাকিবকে ভাবির কাছে দিয়ে রুমে আসলাম ভয়ে ভয়ে। রুমে এসে দিকে নুসরাত পড়ছে, আমার দিকে একবার তাকিয়ে আবার পড়ছে। আমি তার কাছে গিয়ে বললাম, এগুলো তোমার জন্য, কি এগুলো? খেয়ে দেখো কি আছে। এটা বলে আমি নুসরাতকে দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এদিকে নুসরাত প্যাকেট খুলে দেখলো ফুচকা দেখে তো নুসরাত বেশ খুশি হয়ে গেল। বাহ, আমার জামাইটা আমার মনের কথা বুঝে নিল। ভাবছিলাম রুমে আসলে ফুচকার কথা বলবো, এখন তো দেখি আগেই নিয়ে চলে এসেছে। তবে চান্দু, ফুচকা আনলেও আমাকে ঝগড়ুটে বলার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে নুসরাতকে দেখি নুসরাত পড়ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ফুচকা আনার জন্য। আজ ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার পড়ার আগেই নিয়ে চলে এসেছো। আমি একটু পাম নিয়ে বললাম, দেখছো তোমার জামাই তোমাকে কত ভালোবাসে, বলার আগে নিয়ে এসেছে। তা তো দেখতে পাচ্ছি। তার জামাই পড়াশোনা লাগবে নাকি? তার জামাই পড়াশোনা কি লাগাবো নাকি? এইভাবে ঘুরে ঘুরে টুকু কোম্পানির ম্যানেজারের মতো করবা নাকি? আই পড়তে বস। আমি ছোট বাচ্চা না যে আমাকে পড়ার জন্য বসতে বলতে হবে। এটা বলে বই নিয়ে বিছনায় বসে বললাম। এদিকে নুসরাত আমাদেরকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওখানে পড়তে বসলে কেন? আমার ইচ্ছে করছে তাই এখানে বসেছি, এখানে পড়তে দাও। এখানে আসবি নাকি ওখানে আমি যাব? পারবো না, তুমি এখানে আসো। এটা বলে আমি পড়ায় মন দিলাম। এদিকে নুসরাত আমার কথার জবাবে শুনে রাগের দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর আবার একটা দুষ্টু হাসি দিয়ে টেবিলে পড়তে থাকে। টেবিল থেকে পড়তে থাকে, উঠে বিছনায় এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আর এটা দেখে আমি বললাম, এটা কি হলো?
কি হবে আবার? আমি পড়তেছি। পড়ছো ভালো কথা, আমার কোলে মাথা রেখছো কেন? আর কোথাও জায়গা নেই নাকি? না, নাই। এখন বেশি বিরক্ত না করে নিজে পড়, আমাকেও পড়তে দে। আর হ্যাঁ, এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দে। কি? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো? আর কিছু বলতে যাব ঠিক তখনই নুসরাত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বুলিয়ে কি? না কিছু না, হাত বুলিয়ে দিচ্ছি, তুমি পড়ো। নুসরাত আমার গাল টেনে দিয়ে বলল। এই তো আমার পিচ্ছি শোনা। তারপর আমি কিছু না বলে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর পড়তে লাগলাম। এদিকে নুসরাতও পড়তে লাগলো মনের সুখে। চেয়েছিলাম ডাইনিকেটাকে একটা রাগিয়ে দিতে, কিন্তু রাগাইনি, কারণ আগেও রাগাইছিলাম, এখন রাগালে আমার খবর ছিল। এইভাবে পড়তে পড়তে কখন যে ডিনারের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। আজ জামাই আর আমি পড়ালেখা করি না বলে এইভাবে রোমান্টিকভাবে পড়তে পারি না। আমরা পড়তেছিলাম, হঠাৎ এমন একটা কথা শুনে দুজনে চমকে উঠলাম আর দরজার দিকে তাকিয়ে দেখতে ভাবি। আমাদের আর নিজেরা নিজেকে ঠিকঠাক করে বসলাম। ভাবি, তুমি এখানে? না আসলে তো এমন সিন দেখতেই পেতাম না। ভাবির কথা শুনে দুজনে লজ্জা পেয়ে গেলাম। তারপরে ভাবি বলল, থাক, লজ্জা পেতে হবে না, খাবার খেতে আসো, সবাই অপেক্ষা করছে। এটা বলে ভাবি চলে গেল আর আমি বললাম, তোমার জন্য সব। ভাবি লজ্জা দিয়ে চলে গেল। এখন ভাবি কি বলবে? আইছি আমার লজ্জাওয়ালা রে। নিজের সিনিয়র চাচাতো বোনকে বিয়ের কথা, ভালোবাসির কথা বলে সবার সামনে বলতে লজ্জা করলো না, আর সামান্য বিষয়ে একটা নাকি লজ্জা পেয়েছি। ঢং দেখলে বাঁচি না। এটা বলে নুসরাত বিছানা থেকে উঠে চলে গেল নিচে। আমিও পিছন পিছন চলে গেছিলাম নিচে, গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তারপর ভাবি আর নুসরাত সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, নিজেরাও খেতে বসছে। সবাই ভিন্ন কথা বলছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে যখন উঠতে যাবো তখন নুসরাত বলে উঠল, কেউ উঠবে না, আমি শরবত বানিয়ে সবার জন্য আনছি। বাহ, আজকে আমার মেয়ের হাতের বানানো শরবত খাবো। মা, তাড়াতাড়ি, আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না মা। এমন করে বলছে যেন মহাভারত জয় করে ফেলেছে। নেজাত চুপ থাক। নুসরাত যাও, নিয়ে আসো। এদিকে নুসরাত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছে, রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর নুসরাত সবার জন্য শরবত নিয়ে আসলো আর সবাইকে শরবত দিতে লাগলো। সবশেষে নুসরাত আমার দিকে শরবত বাড়ি দিল 1 গ্লাস। এই নাও তোমার শরবত, খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি হাতে নিয়ে খেতে যাব তখনই আব্বু চিৎকার দিয়ে বলল, কি স্বাদ! সে স্বাদে আমার জীবনের মাঝে আমার তো মনে হচ্ছে শরবত কখনো খাইনি। আমিও। ভাবি, ভাই, ছোট আব্বু, ছোট আম্মু সবাই নুসরাতের প্রশংসা করলো। আর আমার মনে একটু হলেও খুশি হলো যে আর যাই হোক, আমার বউ সবার জন্য শরবত বানিয়েছে, এতে প্রশংসা পাচ্ছে, আমি তো মহা খুশি। এখন নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। থুকো, গর্ভবতী হতে গেলাম কেন, গর্বিত হলাম। আমি শরবত না খেয়ে আনমনে ভাবতে যাচ্ছি, সেই তখনই ভাইয়া বলে উঠল, কিরে নেজাত, না খেয়ে কি ভাবছিস? দেখছিস না নুসরাত তোর দিকে কেমন করে তাকিয়ে আছে, তোর কাছ থেকে শুনতে চাইছে শরবত কেমন হয়েছে। নেজাত, খাও, আর কেমন হয়েছে বলো। খাচ্ছি, এটা বলে মুখে দিতে গেলাম আর নুসরাত আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নুসরাতের হাসি দেখে আমি আবার গ্লাসটা মুখ থেকে সরিয়ে নিলাম। এই ডাইনি হাসছে বলে কিছু না তো কিছু নিশ্চয়ই আসছে এই শরবতে। কিরে, খাচ্ছিস না কেন? তুই না খেলে নুসরাত কষ্ট পাবে। শরবত খা বলছি। খাচ্ছি। নুসরাত কষ্ট পাবে বলে আমি কিছু না বলে শরবতটা খেয়ে নিলাম। শরবত আমার মুখে হালকা যেতেই আমার মুখের অবস্থা 13টা থেকে 12টা বেজে গেছে। যেটা ভাবছি সেটাই, ডাইনি শয়তানি মরিচ দিয়ে বানাইছে। এদিকে নুসরাত আমার খেতে দেখে মনে মনে বলল, খাও চান্দু খাও, আমাকে ঝগড়ুটে বলায় তাই না, এইবার বুঝো মজা। এদিকে আমি শরবতটা খেতেও পারবো না, আবার ফেলে দিতেও পারবো না, কারণ সবাই আমাকে বকবে আর ফেলে দেওয়ার কারণ বললে নুসরাতকে বলবে। তাই আমি কষ্ট করে সব শরবত খেয়ে নিলাম। গ্লাসটা রেখে বললাম, ইনশাল্লাহ দারুণ হয়েছে বলে রুমের দিকে যেতে লাগলাম। শালার এত ঝাল দিছে যে কি বলবো, আমার অবস্থা বেহাল হয়ে গেছে। এদিকে নুসরাত আমার এমন কাজ দেখে মনে মনে বলল, কি ব্যাপার, ও কেন রিয়াকশন দেখালো না? এটা বলে নুসরাত আমার পিছন পিছন চলে আসলো। এদিকে আমি রুমে এসে ছটপট করতে লাগলাম। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি। বিছানায় উঠে একবার এদিকে লাফাচ্ছি আর একবার ওদিকে গড়াগড়ি খাচ্ছি। টেবিলের উপর জগ ভর্তি করা পানি ছিল, সেগুলো খেয়ে ফেললাম। একদমই যেন ঝাল কমতেছে না। শালার এত ঝাল খেতে পারে না,
তার উপর আবার ঝাল দিছে অতিরিক্ত। নুসরাত দরজার পাশে এসে আমাকে এমন অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না, কিছু আনবে না না আনবে বুঝতেও পারছে না। ইস, বেচারার সাথে এমন করাটা উচিত হয়নি। গুঁড়া মরিচ দিয়েছি, এটা কি ঠিক ছিল? কিন্তু কাঁচা মরিচ বাটা দেওয়াটা ঠিক হয়নি। বেচারা ঝালটা তো সহ্যই করতে পারে না। এদিকে আমি খেয়াল করলাম নুসরাত দরজার পাশে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে, আর আমার দিকে তাকিয়ে থাকতে না পারে নুসরাত বলে উঠল, এখন বুঝতে পারছি আমাকে ঝগড়ুটে বলার পরিমাণটা কি হয়। বুঝ ঠেলা। ঝাল যখন তুমি দিছো তুমি কমাবে। তা তো করতে হবে, বউ বলে কথা। দাঁড়াও, ফ্রিজ থেকে মধু নিয়ে আসি। এটা বলে নুসরাত পিছনে ঘুরে যেতে তখনই আমি দৌড়ে গিয়ে তার হাতটা আমার কাছে টানে এনে ভিতরে নিয়ে আসলাম। কি ব্যাপার, আমাকে রুমে নিয়ে আসলে কেন? ছাড়ো, মধু আনতে হবে, না হলে মুখে ঘা হবে। মধু কাছে থাকতে কষ্ট করবে কেন? মানে তুই কি বোঝাতে চাই? আমি আর কিছু না বলে একদম নুসরাতের ঠোঁট দখল করে নিলাম। বেশ কিছুক্ষণ পর নুসরাতকে ছেড়ে দিলাম, দুজনে হাঁপাতে লাগলাম। আমি বললাম, এবার শান্তি লাগতেছে। কুত্তা, এটা কি করলি? আর একটু হলে তো আমি পটল তুলতাম। এমন করে কেউ কিস করে? কেউ না করলো না, আমিও করিনি শোনা। এটা বলে নুসরাত হাত ধরে আবার টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আর বললাম, কেউ না করলেও আমি কেমনি করি শোনা? এটা বলে নুসরাতকে আমার কাছে টানে নিয়ে আসলাম। আমি আবারও বলতে লাগলাম, এই মধু যদি প্রতিদিন পাই তাহলে এমন ঝাল টক শরবত আমি প্রতিদিন খেতে রাজি শোনা। সাক্ষাৎ ঝাল খাইয়ে বোঝাতে চাইছি আমাকে ঝগড়ুটে বলার পরিমাণ কেমন এটা। আর এই লুচ্চা বেটা এটা কি নিয়ে গেল রোমান্টিকতায়? কত বড় লুচ্চা রে বাবা। আমি লুচ্চা? তা তুই লুচ্চা না তো কি? তুই যদি লুচ্চা না হতিস তাহলে এমনভাবে অনুমতি ছাড়া কিস করতে পারিস? ওকে, আমি লুচ্চা, যাও, এই লুচ্চার কাছে আসতে হবে না তোমাকে। এটা বলে আমি নুসরাতকে ছেড়ে দিয়ে তখন নুসরাত আবার বলে উঠল, এমনভাবে বলছে যেন আমি তার কাছে ছোট হয়ে যাই, আমাকে জোর করে কাছে নিয়ে যায়, আবার ভাবও দেখাতে আসে। আচ্ছা ঠিক আছে, আর ভাব দেখাবো না, সরি আপনার সাথে এমন কাজ করার জন্য। এটা বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। নুসরাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে আমি সোফায় কেন গেলাম। এদিকে আমি সোফায় শুয়ে মুখের উপর বালিশ দিয়ে হাসতে লাগলাম আর বললাম, এইবারে বুঝবে শোনা বউ, আমাকে এড়িয়ে চলার মজাটা কী জিনিস। বারবার তোমাকে বোঝাতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসার বোঝার চেষ্টাও করো না। এদিকে নুসরাত দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ সোফায় গেলি কেন? কিছু না বলে চুপ করে রইলাম। এদিকে আমার চুপ থাকা দেখে নুসরাত কিছুটা রেগে গেল আর একটু চিৎকার দিয়ে বলল, কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? কানে যায় না আমার কথা? সোফায় গেলি কেন? একটু অভিমানী সুরে বলল, আমার মতো লুচ্চা যদি কারোর সাথে বিছনায় শেয়ার করে তাহলে তার বিপদ, আর আমি চাই না কেউ আমার জন্য বিপদে পড়ুক। দেখ, মেয়েদের মতো কথায় কথায় রাগ করবি না, ভালোই ভালোই বিছানায় আয় বলছি। সরি, আমি বিছানায় যেতে পারবো না, আমি এখানে ঠিক আছি। নুসরাত আমার কথা শুনে মনে মনে বলল, এই কয়দিন ধরেই দেখছি জড়িয়ে ধরে ঘুমানো আমার অভ্যাস হয়ে গেছে। তুই নিজেকে আমার অভ্যাসে পরিণত করে এখন দূরে যাচ্ছিস, এটা তো হবে না চান্দু। এটা ভেবে নুসরাত আমাকে বলে উঠল, নেজাত, বিছানায় আসবি নাকি আমি কিছু করব? আপনি যা খুশি তাই করেন, আমার কি, এখন আমি ঘুমাবো। ও আচ্ছা, তাই বুঝি। নুসরাত এবার আমার দিকে এগিয়ে এসে আমার চুল ধরে টান দিল। নুসরাত আমার চুল ধরে টান দিলাতে আমি ও মা গো বলে একটা চিৎকার দিলাম। আহ নুসরাত, এসব কি করছো? ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তো আদর পেতে চুল টেনে ধরছিস নাকি? প্লিজ বউ, আমার চুল ছাড়ো। এতক্ষণ ধরে তেরামি করছিস কেন? এখন কেন প্লিজ প্লিজ করছিস? সরি বউ, আর এমন তেরামি জীবনেও করবো না, প্লিজ ছাড়ো। আর একটু টানলে মাথায় একটুকু চুল থাকবে না। ছাড়বো, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সব শর্তে রাজি, তারপরও ছেড়ে দাও। শর্ত হলো তুই এখন বিছানায় ঘুমাবি, তাও আমাকে জড়িয়ে ধরে। আমি রাজি, এখন ছাড়ো প্লিজ। প্লিজ নুসরাত, এখন ছাড়ো। আমার চুল ছেড়ে দিল। এরপরে নুসরাত আমার চুল ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম। কি জল্লাদকে বিয়ে করলাম রে বাবা। রাগ করেছি, রোমান্টিক ভাব নিয়ে রাগ ভাঙাবে, তা না করে শাস্তি দিয়ে ভাঙাচ্ছে। মনে মনে কথাটা বললাম। এখন মনে মনে আমাকে গালি না দিয়ে বিছানায় যা, বালিশ নিয়ে। আমি আর কিছু না বলে বালিশ নিয়ে বিছনায় শুয়ে পড়লাম। তারপর নুসরাত একটা হাসি দিয়ে বিছনায় এসে আমার পাশে শুয়ে পড়লো, আর আমি আমার মতো করে শুয়ে আছি। তখন নুসরাত বলে উঠল, কি হলো, এখনো জড়িয়ে ধরছিস না কেন? চালাকি আবার ধরবো?
আমি নুসরাতের এমন কথা শুনে ভয়ে তাড়াতাড়ি করে নুসরাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। আমি নুসরাতকে জড়িয়ে ধরাতে নুসরাত আমাকে জড়িয়ে ধরলো। তারপর এ কি আপনারা ফাজিল পাঠক পাঠিকরা, আপনারা কি সেটা পড়বেন নাকি? এখনও বসে আছেন? তা ওটা আপনাদের জানতে হলে বিয়ে করতে হবে। ফাজিল কোথাকার। সকালবেলা চোখের উপর পানি পড়াতে ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি নুসরাত তার ভেজা চুলে পানি মারছে আর আমার গায়ে পড়তেছে। কি ব্যাপার, পানি কেন মারতেছ? ডাকছি উঠছো না, তাই পানি মারছি। নুসরাত এই কথা বলতে আমি নুসরাতকে এক টান দিয়ে আমার বুকের কাছে নিয়ে আসলাম। এই কি করছিস? তোমার মতো সুন্দর সিনিয়র বউ থাকলে অনেক কিছুই করতে মন চাই শোনা। একদম ফাজলামো করবি না। 8টা বেজে গেছে, কলেজের সময় হয়ে গেছে। কলেজের সময় নাই বেশি। ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করেছি আমি। কি 8টা বেজে গেছে আর আমি এত দেরি করে উঠলাম? রাত জেগে দুষ্টুমি করলে দেরি তো হবেই। চাইলে এখনই দুষ্টুমি করতে পারি। চুলগুলো দেখছিস এখনো আছে। নুসরাতের কথা শুনে আমি সাথে সাথে নুসরাতকে ছেড়ে দিয়ে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে আমার এমন বাচ্চামি দেখে নুসরাত হেসে দিল আর বলল, আমার এখনো ভাবতে অবাক লাগে আমি এই ফাজিলটার বউ। এটা বলে হাসতে হাসতে সে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এলাম নাস্তা করতে। আমি নাস্তার টেবিলে এসে বসতেই নুসরাত এসে নাস্তা দিয়ে গেল। তুমি নাস্তা করছো? না, তুই নাস্তা করার পর করব। আমার পরে কেন? এখন বসে নাস্তা করো। কিন্তু আমি বলছি নাস্তা করতে বসতে। নুসরাত আমার ধমক খেয়ে নাস্তা করতে বসলো আর আমিও নাস্তা শুরু করে দিলাম। আমি নাস্তা শেষ করে উঠে বাইরের দিকে পা বাড়াতে নুসরাত বলে উঠল, ওই কই যাচ্ছিস? আমাকে না নিয়ে একটু দাঁড়া, আমি আসছি। তোমার আজ যাওয়া লাগবে না। কেন? যেটা বললাম সেটাই শুনবে। না মানে যাবে না, এত প্রশ্ন করো কেন? আচ্ছা, যাব না। ওকে, সাবধানে থাইকো। তুইও সাবধানে থাকিস, বিশেষ করে ওই তানিয়ার থেকে। যদি শুনি ওর সাথে তুই কথা বলেছিস তাহলে তোর খবর আছে। জি হুকুম মহারানী। এটা বলে বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। অন্যদিকে রিজভী রহমান সামনে বসে আছে এক মুখোশধারী ব্যক্তি। রিজভী রহমান তাকে উদ্দেশ্য করে বলল, তুই আমার সামনে মাস্ক পরে আছিস কেন? দেখ, তুই জানিস আমি কে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, দেওয়ালেরও কান আছে। একমাত্র তুই জানিস এই কিং খানকে, আর কেউ না, ইভেন্ট আমার লোকেরাও না। তা এখন কি করবি? চিন্তা করিস না, সময় একটু অপেক্ষা কর, আস্তে আস্তে সব দেখতে পারবি। ওকে, তবে খবরদার ওই শফিকের ছেলের যেন কিছু না হয়। ওকে আমার মেয়ে ভালোবাসে। ওটা সময় হলে দেখবি, এখন চিল কর বেটা, একটু পর খেলা শুরু হবে। এদিকে নুসরাত রুমে বসে ফোন টিপছিল। তখনই তার ফোনটা বেজে উঠল। দেখলো আননোন নাম্বার। তেমন কোনো গুরুত্ব না দিয়ে রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, কে ওটা জানা জরুরি নয়, তবে নিজের হাজবেন্ডের আসল মুখ দেখতে হলে আপনি যেখানে থাকুন না কেন কলেজের পিছনে পুকুর পাড়ে চলে আসুন। কিন্তু আর কিছু বলার আগে ফোনটা কেটে দিল। নুসরাত এখন ভাবতে লাগলো, কে এই লোক আর কী বা বললো নিজেদের আসল মুখ? কিছুতেই তো বুঝতে পারছি না। না, আমাকে কলেজে যেতেই হবে, নাহলে নাহলে আমি কিছুই বুঝবো না। এটা বলে নুসরাত রেডি হয়ে কলেজের দিকে রওনা হলো। অন্যদিকে আমি রাফি সাইনদের সাথে কথা বলছি। এমন সময় তানিয়া এসে বলল, হাই নেজাত, কেমন আছো? জি ভালো, তুমি কেমন আছো? ভালো। নেজাত, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। কিন্তু এখানে না। এখানেই বলো, সমস্যা কি? প্লিজ প্লিজ চলো না, অনেক জরুরি কথা বলবো তাই। এটা বলে আমি নেজাদের হাত ধরে টানতে লাগলাম। তানিয়ার এমন আচরণ দেখে অনেকটা বিরক্তিবোধ মনে করছি, কিন্তু কিছু বলতেও পারছি না। তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা আচ্ছা আমি যাব, এখন হাত ছাড়ো। আমার কথা শুনে নুসরাত আমাকে ছেড়ে দিয়ে তারপর বলল, চলো কলেজের পেছনে পুকুর ঘাটে গিয়ে বসি, ওখানে বলবো। তারপর হাঁটতে হাঁটতে কলেজের পিছনে এসে বসলাম। বলো কি বলবা? পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, তাই না? কত শান্ত, কত নিস্তব্ধ। ইচ্ছে করে এখানে বসে সারা দিন কাটিয়ে দিই। তুমি কি আমাকে এইসব বলতে এখানে এনেছো? তা অবশ্য না, তবে একটা ভালো লাগা কাজ করছে, ওটা একটু বললাম। এইবার কি বলবা? আচ্ছা বলবো, তুমি 5 মিনিট এখানে বসো, আমি আসছি। কোথাও যাবে না কিন্তু। এটা বলে তানিয়া চলে গেল। তানিয়ার এমন আজব গুপ কাজ দেখে আমি বেশ বিরক্ত, কিন্তু প্রকাশ করতে পারছি না। অন্যদিকে নুসরাত কলেজে এসে প্রথমে চলে গেল রাফিদের কাছে। রাফি, নেজাত কই? ভাবি, নেজাত তো পুকুর ঘাটে গিয়েছে। এই কথা শুনে নুসরাত অস্থির হয়ে পড়ল। কারোর সাথে নাকি একা? একা কেন, তানিয়াও আছে। নুসরাত তানিয়ার কথা শুনে বেশ রেগে গেল। আর বলো না, তাহলে কি
ফোনে বলা লোকটা আমাকে সত্যি কিছু দেখাতে চাইছে। এটা বলে নুসরাত পুকুরের ঘাটে গিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমি বসে আছি। বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনও তানিয়ার কোনো খবর নেই। তাই আমি বসা থেকে উঠে বসতে না পেরে এক পা বাড়াতে সামনের দিকে তাকিয়ে কেউ যেন বলে উঠলো, কোথায় যাচ্ছ? আমি মাথা তুলে দেখি তানিয়া। তানিয়া আমার সামনে আসলো। তুমি আসছো না দেখে যাচ্ছিলাম। তানিয়া তার হাতটা দান ধরে কাঁধে নিয়ে ঢং করে বলল, সরি লেট করানোর জন্য। আচ্ছা ইটস ওকে। তা তোমার হাতের পিছনে কি আছে ওই হাতে? তানিয়া এক পা পিছিয়ে গিয়ে বলল, না না, এত সহজে তো দেখাবো না, আগে চোখ বন্ধ করো তারপর দেখাবো। এই সামান্য কিছুর জন্য চোখ বন্ধ করতে হবে? প্লিজ করো না, প্লিজ প্লিজ প্লিজ। তানিয়ার এমন অনুরোধ ফেলতে পারলাম না। আচ্ছা করছি। করো, আর আমি চোখ খুলতে না বলা পর্যন্ত খুলবে না। আমি ওকে বলেই আমার চোখ বন্ধ করে দিল। একটু পর তানিয়া চোখ খুলতেই আর আমি চোখ খুলতেই এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো বুঝতেই পারিনি। আমি চোখ খুলে দেখি তানিয়া এক গুচ্ছ ফুল নিয়ে হাঁটু করে মুড়ে বসে আছে। আমি কিছু বলতে যাবো তার আগে তানিয়া বলে উঠল, আই লাভ ইউ নেজাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেই দিন তোমার সাথে প্রথম দেখা সেই দিনই তোমাকে ভালো লেগেছে আমার। আর যেই দিন তুমি আমাকে বাঁচিয়েছো সেই দিনের পর থেকে তোমার কথা ভাবতে ভাবতে কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অনেক বলতে চেয়েও বলতে পারিনি তোমাকে ভয়ের কারণে। আজ সাহস করে বলে দিলাম, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা বলে তানিয়া আমাকে জড়িয়ে তুললো আর বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না নেজাত, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। তানিয়ার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। মেয়ে বলে কি এসব? আমি কখনো ভাবতে পারিনি এই মেয়ে আমাকে এইসব বলবে। আমি বিরক্তিভাব নিয়ে যখনই তানিয়াকে আমার কাছ থেকে ছাড়তে যাব তখনই আমার সামনে নুসরাত হাজির। আমি নুসরাতকে দেখে বেশ অবাক হয়ে গেলাম এবং বেশি ভয় পাচ্ছি। এখন নুসরাতে কি না কি ভাবে আমার ব্যাপারে। আমি তানিয়াকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু তানিয়া আমাকে ছাড়ছে না। তখনই বলে, না আমি তোমাকে ছাড়বো না, আগে বলো তুমিও আমাকে ভালোবাসো। দেখ তানিয়া, আমার ভালো লাগছে না, আমাকে ছাড়। কথাটা তানিয়াকে বললাম কিন্তু আমার চোখ নুসরাতের দিকেই ছিল। তখন নুসরাত বলে উঠল, না ছাড়তে বলছিস কেন? তুইও জড়িয়ে ধর, বল তুইও ভালোবাসিস। আপনি এখানে কেন? আর আপনি কে? বোরকা থাকায় চিনছে না, আর চেনারও কোনো কথা না। তা আমি কে? সেটা যাকে জড়িয়ে ধরেছেন তাকেই চিকেন। ও বুঝেছি, আপনি ওনার চাচাতো বোনটা না? দেখেন আপু, আমি আপনার ভাইকে খুব ভালোবাসি। এদিকে আমি মনে মনে বলছি, আরে কাঁধি, ওইটা আমার বোন না, ওইটা আমার বউ। নুসরাত তানিয়ার কথায় বেশ রেগে গেল এবং শান্ত গলায় বলল, জি না, আমি ওনার বোন নয়। তাহলে কি? জিজ্ঞেস করেন আপনার আশিককে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, নেজাত মেয়েটাকে? নুসরাতের দিকে তাকিয়ে বললাম, আমার বউ। আমার মুখে তানিয়ার বউয়ের কথা শুনে না জানার ভান করে বলল, কি বউ? নেজাত আমার সাথে ফাজলামি করছো তাই না? মেয়েটাকে সত্যি বলো। নুসরাত এবার আমার সামনে এসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে একটা ঠাস করে থাপড় দিল আর বলল, ও কি বলবে? আমি বলছি ওর সাথে আমার বিয়ে হয়েছে আর 1 মাস হতে চললো। কি 1 মাস হয়ে গেল অথচ আমি জানি না? তুমি কি করে জানবা? এই লুচ্চাটা আমাকে তোমার কাছে পরিচয় করিয়ে দিয়েছে তার চাচাতো বোন হিসেবে, যাতে তোমার সাথে লটরপটর করতে পারে, আগাও খাবে আর গুড়াও খাবে। নুসরাতের এই কথা শুনে আমি কিছু বললাম না। প্লিজ নুসরাত, এইখানে আমার কোনো দোষই নেই, আমাকে তুমি। নুসরাত আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার গালে আরও একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, এই জন্যই আমাকে কলেজে নিয়ে আসতে চাইনি। যদি আমি আসি তাহলে এই নষ্টামি করতে পারতি না, তাই না? দেখো নুসরাত, তুমি আমাকে আমাকে কথাটা বলার সুযোগ দিল না, আবারও আমার গালে ঠাস করে থাপ্পড় মারলো। তুই আমাকে নাম ধরে ডাকবি না কুত্তা। আমার অজুহাত দেখিয়ে সবাইকে আমার পরিচয় করিয়ে দিতে চায় চাচাতো বোন হিসাবে, কিন্তু আজকে বুঝলাম এর মানে কি। তোকে এই কয়েকদিন অনেক বিশ্বাস করেছিলাম আর তুই বিশ্বাসের এই মর্যাদা দিলি। তুমি তো আমাকে ভুল ভাবতেছো। আমি কি আর ভুল বুঝবো? এতদিন তো সব কিছু ভুল বুঝেই এসেছি, আজ সত্যিই জানলাম। এটা বলে নুসরাত কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এদিকে আমি গালে হাত দিয়ে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সরি নেজাত, আমি বুঝতে পারিনি আমার জন্য এত কিছু হয়ে যাবে। তানিয়া, এখানে তোমার দোষ নেই, এটা কপালে ছিল, তুমি আসতে পারো। আমার নরম সুমের কথা শুনে তানিয়া কিছু না বলে একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। এদিকে আমি বসে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি এখন কীভাবে নুসরাতকে বোঝাবো যে এখানে আমার কোনো দোষই নেই, আমি কিছুই করিনি। কীভাবে বোঝাবো নুসরাত আমাকে ভুল বুঝছে? আমি এইসব কিছুই ভাবতে লাগলাম। অন্যদিকে তানিয়ার কিছুটা দূরে গিয়ে কাকে জানি কল দিয়ে বলল, কাজ হয়ে গিয়েছে,
এখন তোমরা কাজ করো। ওপাশ থেকে বলল ওকে। এবারে কলটা কেটে দিল। অন্যদিকে রাফি সাইন কলেজের বাইরে দোকানে এসে চা খাচ্ছিল আর কথা বলতেছিল। নুসরাতকে দেখলো। নুসরাত কান্না করছে এবং গাড়ি দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাফি সাইন নুসরাতকে কান্না করা দেখে বসা থেকে উঠে গিয়ে নুসরাতের কাছে যেতে লাগলো। তখন দেখলো একটা গাড়িতে কয়েকটা গুন্ডা টাইপের ছেলের মতো নুসরাতকে ধরে নিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। এদিকে নুসরাত চিৎকার করতেছে, এই তোরা কারা? ছাড় আমাকে, ছাড় বলছি। হেল্প হেল্প, প্লিজ কেউ হেল্প করেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়ার জন্য ধরিনি। এই তোল শালিকে গাড়িতে, আর মুখ চেপে ধরে রাখ, শালি যাতে চিৎকার করতে না পারে। তখনই রাফি সাইন এসে বলল, সময় থাকতে ওনাকে ছেড়ে দে, না হলে একটাও বেঁচে ফিরবি না। ওই আমরা একে ধরছি, তোরা চারজন ওই শালা দুইটাকে একটু আদর কর। এই কথাটা বলে চারটা ছেলে লাঠি দিয়ে রাফি আর সাইনকে মারতে গেল। এদিকে রাফি সাইন একে অপরের তাকিয়ে একটা হাসি দিয়ে তারাও তাদের দিকে ছুটে গেল। তাদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল মারপিট। এদিকে নুসরাত কথা বলতে পারছে না, কারণ তার মুখে একজন চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, বাট ছাড়তে পারছে না, আর কোনো উপায় পাচ্ছে না। নুসরাত শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ওরা চারজনে রাফি সাইনের সাথে উঠে পড়ল, চারজনকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তখনই রাফি বলে উঠল, এখনো ওনাকে ছাড়বি নাকি ওদের আর কিছু বলতে যাবে, ঠিক তখনই রাফির সামনের দিকে মুখ থবড়ে পড়ে। রাফির এমন পড়ে যাওয়ার সামনের দিকে তাকিয়ে দেখে সাইন পিছনের দিকে যাবে, তখনই সাইনের মাথার জোরে একটা বাড়ি পড়ে। সাথে সাথে সাইনও মাটিতে পড়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেলল। কেউ একজন হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ, এইবার শালারা আসছে আমার শিকারকে ছিনিয়ে নিতে যেতে। এখন মরতে ভালো লাগবে। এটা বলে রড দিয়ে তাদের গুঁতাতে লাগলো ছেলেটা। রাস্তার মানুষজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কিছু বলছে না, আর এমনভাবে তাকাচ্ছে যেন তামসা দেখছে মানুষদের কাছে। তারা ভাব নিয়ে চলে যাচ্ছে, অন্যের প্রতিবাদ করে বিপদে পড়ার চেয়ে কি দরকার। অথচ তারা এটা বুঝতে চায় না যে যারা জোর করে তামাশা দেখছে তারাই যদি এখন অন্যায় প্রতিবাদ করে, তাহলে কেউ রাস্তার মাঝে কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সাহস পর্যন্ত পেত না কাউকে সাহস করে খুন করার, পেত না সাহস করে বাজারে গিয়ে চাঁদাবাজি করার। আর আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা তাদের মনে মনে গালি দেই, কিন্তু পুলিশদের দেই, কিন্তু সেই পুলিশেরা অন্যায় প্রতিবাদ না করার সাহস করি। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি গল্পের মাঝে, কেউ কিছু মনে করবেন না, ধন্যবাদ। এদিকে নুসরাত এতক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। সামনে থাকা ব্যক্তিদেরকে দেখে নুসরাত শান্ত গলায় হয়ে গেল। নুসরাতকে শান্ত দেখে তার মুখ থেকে হাতটা সরিয়ে নিল একটা ছেলে। তখন নুসরাত বলে উঠল, সিফাত তুই? এবার তুই কি ভাবছিলি আমাকে রিজেক্ট করে অন্য কাউকে নিয়ে সুখে থাকবি আর আমি সহ্য করে নিব? এই তোরাকে দেখছি, শালিকে গাড়িতে তোল। সিফাতের কথা শুনে কিছু বলতে যাবে নুসরাত, ঠিক তখনই নুসরাতের মুখে কি যেন একটা স্প্রে করলো আর নুসরাত জ্ঞান হারিয়ে ফেললো। আর নুসরাতকে গাড়িতে তুলে তখনই সিফাত বলে উঠল, এই দুই শালাকেও নিয়ে চল, আমি এই কুত্তার বাচ্চাকে বুঝাবো বন্ধু মরার যন্ত্রণা কেমন। সিফাতের কথা মতো জ্ঞান হারিয়ে থাকা রাফি আর সাইনকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। তখন কেউ একজন দূর থেকে ভাইয়া ভাইয়া বলে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আমি একটু খেয়াল করে দেখি আমাদের কলেজের একটা ছোট ভাই আমার কাছে এসে দৌড়ে এসে লাফ দিয়ে বলল, ভাই। আমি বললাম, ভাই কি হয়েছে, এমন করে দৌড়চ্ছ কেন? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আপনাকে পুরো কলেজে খুঁজেও পাইনি। ভাই আপনি যে দুইজনের সাথে বসে আড্ডা দেন তাদের কারা জানি মেরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ছেলেটার কথা শুনে আমি দৌড়ে গেলাম আর বললাম, কি বলছো কি তুমি এসব? তাদেরকে কে মেরেছে আর কোথায় নিয়ে গেল, আর কেই বা নিয়ে গেছে বলো? ভাইয়া, একজন কালাপুর কাপড়া মেয়েকে বাঁচাতে গিয়েছিলাম। মেয়েটাকে কিছু লোক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে গিয়ে উল্টো আপনার বন্ধুকে মেরে নিয়ে গিয়েছে। আমি কালো বোরকা পরা মেয়ের কথা শুনে আমি তো চমকে উঠলাম, আমার মাথাটা মোচড় দিয়ে উঠলো। এটা তো নুসরাত না তো। আমি সাথে সাথে ফোন বের করে রাফিকে কল দিলাম, কিন্তু কল রিসিভ করছে না। এইবার সাইনকে কল দিলাম, কিন্তু ফোন ধরছে না। আমি একবার নুসরাতকে কল দিলাম, দেখছি নুসরাতও কল ধরছে না। নুসরাত আমার কল এখন ধরবে না জানি, কারণ আমার উপর সে রেগে আছে। তাই ভাবিকে কল দিলাম। হ্যালো ভাবি। নিজাত, বলো কি হয়েছে? ভাবি, নুসরাত কি বাসায় পৌঁছে গিয়েছে? কই নুসরাত আসেনি তো। ওকে, মনে হয় বন্ধুদের সাথে আছে, এটা বলে ফোনটা কেটে দিলাম।
ছোট ভাইটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেয়েটাকে আগে কখনো দেখেছো? ভাইয়া বোরকা পরা ছিল তো তাই বুঝতে পারছি না, তবে মনে হয় আপনার সাথে দেখছিলাম। ছেলেটার কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে এক দৌড়টা দিলাম। কলেজের গেটের বাইরে চলে আসলাম। রাস্তার চারপাশে তাকলাম, তারপর স্বামীরকে কল দিলাম। হ্যালো স্যার, বলেন। তোমার রাফি স্যার আর সাইন্স স্যারের লোকেশন ট্র্যাক করো, আর একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটাকে লোকেশন ট্র্যাক করো জলদি, সময় খুব কম আছে আমাদের কাছে। ওকে স্যার, এটা বলে কল কেটে দিল। আমি আশেপাশে অটো রিক্সা সিএনজি স্টেশনে গিয়ে খোঁজ লাগাতে লাগলাম, কিন্তু আমি হতাশ হয়ে দাঁড়িয়ে গেলাম। ফোনটা বেজে উঠলো। আমি তাড়াতাড়ি করে ফোনটা বের করে রিসিভ করলাম। হ্যাঁ স্বামীর, বলো। স্যার, 3 জনের লোকেশন একটু আগে চট্টগ্রাম হাইওয়েতে ছিল, কিন্তু এখন লোকেশন বন্ধ, মনে হয় ফোন বন্ধ হয়ে গেছে। আমি এই কথা শুনে নিশ্চিত হলাম যে নুসরাতকে তারা ওখানে নিয়ে গিয়েছে। আমি হতাশ হয়ে নিচে বসে পড়লাম। এখন আমি কোথায় খুঁজবো তাদের? তখন আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, মিস্টার নেজাত চৌধুরী, কেমন আছেন? সিফাত, নুসরাত ও আমার বন্ধুকে কোথায় নিয়ে গেছিস তুই? বাহ বাহ, বলার আগে বুঝে গেলি তো, অনেক দেরি হয়ে গিয়েছে। সিফাত দেখ, ভালোই ভালো বলছি, তাদের ছেড়ে দে, নাহলে তোকে যে আমি কি করব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। নিজে চিন্তা কর, তারপর আমাকে কি করবে ওটা ভাবিস। তুই ওদের শুধু শুধু ধরে নিয়ে গেছিস। ওদের না নিয়ে আসতে চেয়েছিলাম আমার কলিজা নুসরাতকে, কিন্তু ওটা কাবাবে হাড্ডি হতে এসেছিল, তাই হাড্ডি বানিয়ে নিয়ে আসলাম। তুই এখনো আমাকে চিনিস না সিফাতের বাচ্চা। ওদের যদি একটারও কিছু হয় তাহলে তুই যে পাতালে লুকে থাকবি সেখান থেকে তোকে বের করে হিসে টেনে বের করে মারবো। এটা হচ্ছে এই নেজাত চৌধুরীর কথা। কুল ব্রো, কুল। আমাকে খোঁজার আগে নিজের বাবা ভাইকে গিয়ে বাঁচা, যদি তোর ক্ষমতা থাকে। এই 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 ওর দিকে চোখ তুলে তাকালে আমি তোর চোখ তুলে নেব বলে দিলাম। ডায়লগ মারার আগে বাঁচা গিয়ে, এটা বলে ফোন কেটে দিল সিফাত। সাথে সাথে বসা থেকে স্বামীরকে কল দিলাম। স্যার বলেন। তাড়াতাড়ি করে ফ্রোজ নিয়ে যাও, এনআপ গ্রুপে চলে যাও, আর আমার বাবার ভাইয়াকে বডিগার্ড দাও। এটা বলে ফোনটা কেটে দিলাম। এদিকে আমি একা কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। কোন দিকে যাব? নুসরাতকে খুঁজবো নাকি বাবা ভাইয়ের কাছে যাব? মোট কথা হচ্ছে আমি তো এখন দুটানায় পড়ে গিয়েছি। তবে তার কুত্তার বাচ্চা ওই সিফাতকে আমি ছাড়ছি না। এটা বলে আমি একটা ট্যাক্সি নিয়ে বাসার দিকে রওনা হলাম, কারণ ওরা অফিসে কিছুই করতে পারবে না, পারলে বাসায় আক্রমণ করবে। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। তাড়াতাড়ি করে কলিং বেল বাজাতে ভাবি এসে দরজা খুলে দিল। কি হয়েছে? এইভাবে কলিং বেল দেওয়ার মানে কি? নুসরাত কই? এত কথা বলার সময় নেই। আম্মু, ছোট আম্মু কই তোমরা? ভাবির কথা উত্তর না দিয়ে ছোট আম্মু বড় আম্মুকে ডাক দিলাম। ছোট আম্মু আর আম্মু রুম থেকে বের হয়ে বলল, কিরে নেজাত, তুই এত অস্থির হয়ে আছিস কেন? কথা বলার সময় নেই, আমার সাথে চলো। কোথায়? গেলেই দেখবে, এখন চলো। ভাবি রাকিব কই, তাকে নিয়ে আসো। ভাবি রাকিবকে রুম থেকে নিয়ে কোলে করে নিয়ে আসলো। তোমরা পিছনের দরজা দিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়াও। কি হয়েছে? তুই এমন করছিস কেন? যেটা বলছি ওইটা করো। নুসরাত কই? পরে বলছি, তোমরা পিছনের দরজা দিয়ে যাও। আমার কথা মতো আম্মু, ভাবি, ছোট আম্মু পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে আমি দৌড়ে গ্যারেজে চলে গেলাম। সেখানে থেকে গাড়িটার দরজা খুলতে যাব, ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করতেই, স্যার, আমরা এখানে আসার আগে কারা জানি আপনার আব্বু, ভাইয়া, ছোট আব্বুকে তুলে নিয়ে গেছে। আব্বুর ফোন ট্র্যাক করো আর পিছন পিছন চলতে চাও। এটা বলে ফোনটা কেটে দিয়ে গাড়িতে একটা জোরে মারলাম ঘুষি, আর বললাম, সিফাত তুই আমার থেকে বাঁচবি না। এটা বলে গাড়িটা বের করে পিছনে যেই গ্যারেজের সামনের থেকে আসলাম। তারপরে আম্মু, ভাবি, ছোট আম্মু উদ্দেশ্য করে বললাম, তাড়াতাড়ি উঠে পড়ো। আমার কথা মতো সবাই গাড়িতে উঠতে লাগলো। আম্মু, ভাবি, ছোট আম্মুর কথায় অনেক জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না। আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পর সরকার থেকে দেওয়া একটা ফ্ল্যাটে এসে পৌঁছে গেলাম। তারপর সবাইকে গাড়ি থেকে নামিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে গেলাম। তারপর বললাম, এখান থেকে কেউ বের হবে না, বের হওয়ার চেষ্টাও করবে না। বললাম, যা কিছু লাগবে ফ্রিজে রাখা আছে। নেজাত কিছু বল, নুসরাত কই? তোর বাবা ভাইকে না জানিয়ে আমাদের এখানে নিয়ে আসলি, বুঝলাম না। শুধু এতটুকু বলে রাখছি, সামনে অনেক বিপদ, তোমরা ভুলেও বের হওয়ার চেষ্টা করবে না, আর ফোনগুলো আমাকে দাও। কিন্তু কেন? যেটা বলছি ওইটাই করো। এটা বলার আর তাদের সুযোগ না দিয়ে তাদের ফোনগুলো নিয়ে নিলাম। ভালো থেকো, এখানে সব কিছুই আছে। এটা বলে আমি ফ্ল্যাট থেকে বের হয়ে বাইরে একটা তালা দিয়ে দিলাম। অন্যদিকে আমি আমাদের বাসার গেটের সামনে এসে দুটো গাড়ি এসে থামলো, আর সেই গাড়িতে বেশ কয়েকজন অস্ত্রধারী লোক বেরিয়ে দাঁড়ালো গেটের সামনে।
দারোয়ান ভয়ে ভয়ে গেটটা খুলে দিল। সব লোক ভিতরে চলে গেল আর দারোয়ান দৌড়ে ভয়ে পালিয়ে গেল। এদিকে বাসায় ঢুকে কাউকে না দেখতে না পেয়ে তারা তাদের বসকে কল দিল। কিং, এখানে কেউ নেই, মনে হয় আমরা আসার আগে পালিয়েছে। তোদের নাম্বার ট্র্যাক কর, কোথায় আছে খুঁজে করে আন। এটা বলে কিং ফোনটা কেটে দিল। অন্যদিকে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করতেই স্বামীর কল দিয়ে বলল। এটা বলে ফোনটা কেটে দিয়ে আবারও বেজে উঠল। এবার আর না তাকিয়ে রিসিভটা করলাম। বাহ বাহ বাহ, নেজাত তুই তো খুব চালু, কিন্তু আফসোস নিজের মা ভাবিকে আমার হাত থেকে বাঁচাতে পারলো, তোর বাবা ভাইকে তুই পারলি না। তাদের ঠিকই ধরে এনেছি। তুই এসব কেন করছিস? হা হা, এটা কেন করছি এটা তুই ভালো করেই জানিস। তোর যা করার আমার সাথে কর, তোর প্ল্যানে আমি হাত দিয়েছি। তাহলে তুই আমার পরিবারকে কেন ধরতে নিয়ে গেলি? তোর সাথেও করতে পারতাম, কিন্তু কি জানিস, তিলে তিলে মারার মজা আলাদা। তোকে মারবো আর তোর কলিজাকেও। তার বাচ্চা নুসরাতের নামে উল্টাপাল্টা কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। টেনে ছিঁড়ার আগে আমাকে খুঁজতে হবে, দম থাকলে খুঁজে দেখা। তোকে তো আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে সামনের দিকে তাকে বেশ কয়েকজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমার দিকে বন্দুক তাক করে রেখেছে। আমি একটা মুচকে হাসি দিয়ে গাড়ির গতিটা বাড়িয়ে দিলাম। গাড়িটা তাদের কাছে আসতে তাদের মধ্যে একজন আমার গাড়িতে গুলি করলো। সাথে সাথেই আমার গাড়িটার চাকাটা ব্লাস্ট হয়ে গেল আর আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে লাগিয়ে দিলাম। এদিকে আব্বু, ছোট আব্বু, ভাইয়া গুন্ডারা ধরে ধরে একটা বাড়িতে এনে রেখেছে চেয়ারে বেঁধে। তখন থেকে বলছি আপনারা কারা, আর আমাদের এইভাবে ধরে রাখা মানে কি? আমাদের দোষ কি? আমরা আপনাদের ক্ষতি কি করলাম? তখন দরজার ওই পাশ থেকে কেউ একজন বলে উঠল। ক্ষতি ওদের করিসনি, ক্ষতি করছিস তুই আমাদের। রমজান তুই? হ্যাঁ আমি। তুই আমার ক্ষতি করছিস। তোর ভাইয়ের ছেলে আমার অনেক ক্ষতি করেছে। তুই উল্টো আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস আর বলছিস আমার ছেলে তোর ক্ষতি করছে। তোর ছেলে আমার একবার নয়, দুইবার নয়, বারবার ক্ষতি করেছে। তোর ছেলে আমার কোটি টাকার ব্যবসা বন্ধ করেছে, আমার কোটি কোটি টাকার লস করিয়েছে। শুধুমাত্র তোর ছেলের জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে। শুধু তোর না, আমার ক্ষতি করছে তোর ছেলে, আর তুইও। এই কথা বলতে দরজার দিকে আরেকজন লোক ঢুকলো। তার দিকে দেখে আব্বু বড় বড় চোখ করে ফেললো আর বলল, রিজভি তুই এখানে? রিজভি একটা হাসি দিয়ে বলল, তোদের এত আদর যত্ন করে আনলাম, আবার আমরা কেমন করে থাকবো না বল? আঙ্কেল, আপনি এইসব কি বলছেন? আপনাদেরকে আমি নিয়ে আসছি মানে? তোদের আমরাই নিয়ে এসেছি। কিন্তু কেন? কেন আবার? যেটা লিগালি করতে পারিনি সেটা এখন সুন্দর করে নিয়ে নিব। কি নেবেন? তোদের সকল সম্পত্তি, যেটা আমি আমার মেয়েকে তোর ভাইয়ের সাথে বিয়ে দিয়ে নিতে চেয়েছিলাম সেটা। রিজভি, তোকে আমি বন্ধু নয় ভাই ভাবতাম, আর তুই আমার সেই বন্ধুর সাথে এমন করছিস। এইসব করতাম না তো, তুই আর তোর ছেলে এইসব করতে বাধ্য করছিস। রমজান, তুই আমাদের সাথে এত বড় অন্যায় করার পরেও তোকে ছেড়ে দিয়েছিলাম, আর তুই তার প্রতিদানে এইভাবে দিলি? রহমান ছোট আব্বুর কথা শুনে হাসতে লাগলো, সাথে রিজভিও। একটু পর হাসা বন্ধ করে বলল, তুই আমাদের কি ছাড়বি? তুই আমার পাল ছিঁড়তে পারবি না। উল্টে আমি চাইলে এক মুহূর্তে তোদের শেষ করে দিতাম। একমাত্র আমার ছেলে তোর মেয়েকে পছন্দ করছে, আর তোর কোম্পানি আর তোর সম্পত্তির জন্য তোকে কিছু করিনি। তা না হলে এই কিং কি করতে পারে সেটা সবাই জানে। রমজানের মুখে কিং নামটা শুনে ভাইয়া বলে উঠল, কিং মানে? তুই সেফ মানিয়া যাকে পুরো ইন্টারপোলের সবাই খুঁজতেছে, কিন্তু আজও ধরতে পারেনি, যে নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অবৈধ কাজ করিস। তুই চিনতে পেরেছিস, তবে তোর ভাই আমাকে চিনল না, যার কারণে আজকে তোরা সবাই মরবি। দোস্ত, মারার আগে আমাদের কাজটা শেষ করি। ও হ্যাঁ। এটা বলে রিজভি আব্বুর কাছে গিয়ে তার সামনে দলে রেখে বলল, এই দলিলে সাইন করে দে। যদি সাইন করে দিস তাহলে জীবন ভিক্ষা পাবি। মরে গেল সাইন করব না। তারপর রিজভি রহমান ছোট আব্বুর কাছে গিয়ে বলল, তুই তো জীবনের মায়া বুঝিস, তাই বলছি যদি তুই সাইন করিস তাহলে তুই বেঁচে যাবি। আমাকে মেরে ফেললেও আমি সাইন করব না। বাবা,
একে বলে ভাঙবে তবে মুসকিবে না। এটা বলে রিফাত ভাইয়ের কপালে বন্দুক রেখে বলল, এখন দুজন সাইন করো, তা না হলে একে শেষ করে দিব। রিফাত ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, আমরা তোর হাতে মরবো এটা জানি, সাইন করে দিলেও মারবি, দলিলে সাইন না করলেও মারবি, তাই আমাদের সবাইকে মারার ভয় দেখাস না, মেরে ফেল। ওমা তাই নাকি? সাহস তাহলে করবি না? আব্বু ছোট আব্বু মাথা নেড়ে না বলল, যে আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। বাবা মেহমানদের নিয়ে আসো তো দেখি। তখন সিপাত দরজার ভিতর দিয়ে ঢুকলো, কিন্তু সিপাত একা নয়, সিপাতের সাথে তানিয়াও আছে আর একটা মেয়েও আছে, অচেতন অবস্থায় ধরে রেখেছে। ভিতরে ঢোকালো। নুসরাত, এই রিজভি, তুই আমার বৌমাকে কেন নিয়ে আসলি? আরে আঙ্কেল, ওকে না আনলে যে আমার কাজটা হবে না। সতীনকে চেয়ারে নিয়ে গিয়ে বেঁধে ফেলো। ওকে। এটা বলে তানিয়া নুসরাতকে একটা চেয়ারে বেঁধে ফেললো। এই ওই চামচা দুইটারে নিয়ে আয়। এটা বলে রাফি সাইন কয়েকজনকে ধরে নিয়ে চেয়ারে বাঁধল। কুত্তার বাচ্চা, তোরা যা করছিস তার জন্য তোরা নিজেরাই পস্তাবি। তোরা কার করে যায় হাত দিয়েছিস এটা তোরা নিজেরাও জানিস না। তখন সিপাত হাসতে হাসতে বলল, এমন ডায়লগ অনেক কাউকে গিয়ে মারিস, আমার সামনে এমন ডায়লগ দিতে আসিস না। কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর দেখবো তোদের এত বড় কথা কোথায় যায়। এদিকে আব্বু রাফিকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমরা এখানে, নেজাত কই? আঙ্কেল, এত অধৈর্য হবেন না, একটু পর আসবে, দেখে নিয়েন। শিফাতে এখনো সময় আছে, যা করার করে নে, পরে না হয় সুযোগ পাবি না। আমি কাউকে ভয় পাই না, আর যা করব তোদের বন্ধুর সামনেই করব। এদিকে তানিয়া নুসরাতকে বেঁধে রেখে মুখে পানি মারতে নুসরাতের জ্ঞান ফিরল। আর নুসরাত চোখ খুলে চারপাশে তাকে অবাক হয়ে বলল, তানিয়া, তুই এখানে? এত অবাক হচ্ছিস কেন? তোকে এখানে এনেছি আমি, আর আমি থাকবো না? তোর অনেক কলিজা হয়েছে না আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নেওয়ার। দেখ, আজ তুই নিজে নিজের স্বামীকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিস। তার মানে এখানে নেজাদের কোনো দোষ নেই? নেই। নেজাদ এইসব কিছু জানেও না। তানিয়ার মুখের এমন কথা শুনে নুসরাত কান্না করে দিল। আর কান্না করতে করতে সামনের দিকে তাকে নুসরাত আবারও অবাক, কারণ তার শ্বশুর বাবা এখানে। তখন নুসরাত বলে উঠল, আব্বু, ভাইয়া, তোমাদের এখানে কারা নিয়ে এসেছে? আমরা নিয়ে এসেছি মামুনি। এইবারে নুসরাত কান্না করে দিল। আঙ্কেল, আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে আমাদের এখানে নিয়ে আসছেন? কোনো ক্ষতি করনি, তবে তুমি তোমার আব্বুকে বলো আমাদের কথা শুনতে। আমাদের কথা শুনলে আমরা সবাইকে ছেড়ে দিব। নুসরাত কান্না করতে করতে বলল, আব্বু, ওনারা যা বলছে তাই করো, আমরা এখানে থাকতে ভালো লাগছে না। মা, এরা আমাদের সব সম্পত্তি কেড়ে নিতে চাইছে, যেটা আমাদের মরে গেলেও দিব না। এটা বলে তানিয়া এসে নুসরাতের মাথায় গুলি ধরলো। আর রমজান বলল, তোরা মরলে তো সম্পত্তি দিবেন না, কিন্তু তোদের বউ মরলে তো দিবি। রমজান, প্লিজ নুসরাতকে ছেড়ে দে, তোরা যা বলবি আমি তাই করব। কোথায় সাইন করতে হবে বল। আমরা সাইন করছি, আমার মেয়েকে কিছু করিস না। বাবা, এটা কি করছো? পেপারে সাইন করিও না বাবা, এরা আমাকে মেরে ফেলাক, তারপরও ওদের মতো জানোয়ারদের কাছে কখনো এইসব লিখে দিও না। তখনই সিপ্রাত এসে নুসরাতের গালে আলতো করে ধরতেই বলল, জানো, তুমি চিন্তা করিও না, তোমাকে এত সহজে মারবো না, আগে আমার হিসাব নিকাশ আছে তারপর। শিপাত, তোকে আমি অনেক অনেক ভালো মনে করেছি, কিন্তু তুই এতটা নিয়ে ছবি, তা আমি জানতাম না। এখন জেনে গিয়েছিস। কিরে, সাইন করবি নাকি তোর মেয়েকে মেরে দিব? না না, দিচ্ছি, পেপার দে। এটা বলতে রিজভি পেপার দিল। আর আব্বু তাড়াতাড়ি করে সাইন করার জন্য হাতে কলম এলো। আর যখনই আব্বু সাইন করতে যাবে তখনই সিফাত বলে উঠল, দাঁড়াও, আমি শরীফ সাহেব, মেহমান আরেকটা এসে পড়েছে। বলতেই সবাই সামনের দিকে তাকে দেখলো দুজন ছেলে কাকে যেন টানতে টানতে নিয়ে আসছে এবং নিয়ে আসতে লাগলো। তারা ছেলেটাকে সবার সামনে এনে রাখলো। আব্বু, ভাইয়া, ছোট আব্বু, রাফি, সাইন, নুসরাত সবাই অবাক হয়ে গেল। আব্বু নীরব হয়ে আমার দিকে তাকাতে লাগলো। পুরো মুখে যেন রক্তে লাল হয়ে আছে। আমার কোনো সারা শব্দ নেই, কোনো কিছু বলছি না। এটা দেখে আব্বু মৃদু সুরে বলে উঠল, নেজাত, তোর কি হয়েছে বাবা? উঠ না। এটা বলে বাবা কান্না করে দিল। এদিকে নুসরাত আমার এমন অবস্থা দেখতে পেয়ে পাথরের মতো হয়ে গেছে। সে কখনো ভাবতেও পারেনি আমার এমন করুণ অবস্থা হবে। সে চুপচাপ এক নজরে আমার দিকে তাকিয়ে আছে।
রাফি শাহিন বিশ্বাস করতে পারছে না আমার এই অবস্থা হবে। অন্যদিকে ছোট আম্মু ভাবি সবাই বসে চিন্তা করতে লাগলো। ছেলেটা আমার থেকে ফোন নিয়ে গিয়েছে, কি হয়েছে বুঝছি না, কারণ কোনো খবর নিতে পারছি না। আমার মনে হয় অনেক বড় বিপদ হয়েছে। সবাই না হলে এমন করছে কেন? আম্মু চিন্তা করিও না তো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন যে বলছে আমার ছেলের কিছু হয়েছে। আম্মু কিছু হয়নি, আল্লাহর উপর ভরসা রাখো। এদিকে ভাইয়া আমার এমন অবস্থা দেখে বলে উঠল, আমার ভাইয়ের কি দোষ ছিল যে তোরা আমার ভাইয়ের এমন অবস্থা করলি? তোরা আমার ছেলের সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে না দিয়ে যে অপরাধ করছিস, তার থেকে বেশি অপরাধ করেছে তোর ভাই। তোর ভাই আমার কলিজাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাবার সকল ব্যবসা বন্ধ করে দিয়েছে, 20 টাকার মাল সিল করে দিয়েছে। তোর ছেলের জন্য আমরা শান্তিমতো কোনো কাজ করতে পারতাম না। তোরা যদি নারী পাচার করিস বিদেশে, দেশে ড্রাগস, ইয়াবা ইত্যাদি আরও অবৈধ ব্যবসা করিস, তাহলে এসব বন্ধ করবে, তাই না? চুপ কর, একদম চুপ। বেশি কথা বলে এক্ষুনি মেরে ফেলবো। তোরা অবৈধ কাজ করতি, তাই হয়তো আমার ছেলে এমনটা করতে হয়েছে। তাই বলে ওকে মারতে হবে? আরে কি যে বলেন না আঙ্কেল, আমার জানকে কিভাবে মারতে পারি? এ তো এখন অজ্ঞান হয়ে আছে। আপনাদের থেকে সব লিখিয়ে তারপর ওর জ্ঞান ফিরিয়ে আমার কাছে নেব। আর ওকে যদি মারতাম তাহলে ওই দিনই মারতে পারতাম, মেরে দিতাম তাহলে। কিন্তু ওকে এখনো বাঁচিয়ে রাখছি এটা দেখার জন্য যে নিজের জিনিস অন্যজনে তার চোখের সামনে কেড়ে নিলে কেমন লাগে। আমি ওর চোখের সামনে নুসরাতকে আমার করব, তারপরে ওকে। তোর মতো নিচু মনের আমার চোখ দিয়ে না দেখতে ঘৃণা হয়। ঘৃণা হলে কিছু করার নাই, তোকে আমার সাথে থাকতে হবে। এই সিফাত যা বলে তাই কর। সিফাত, তোকে একটা ভালো উপদেশ দিই, কেমন? বলো। মিস্টার রিজভী সাহেব আর রমজান সাহেব আমার কথা একটু আমলে নেবেন, না হয় নিজেদের মরণ নিজেরাই ডেকে আনবেন। তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? জি না, ভয় না, আমি সতর্ক করছি। এখনই সিফাতের কাছে শুনলাম নিজাতদেরকে নাকি মারা হয়নি, সে নাকি অজ্ঞান। সো একটা কথা বলি, যা করার এখন করে ফেলেন, আর নয়তো নিজাতকে মেরে তারপর করেন, নয়তো বিপদ আপনাদের উপরে ঘনিয়ে আসছে। শাহিনের কথা শুনে রিপাত হাসতে লাগলো। হ্যাঁ, এই বছরে সেরা একটা জোক ছিল। এই শালা নাকি আমাদের বিপদ হবে। মানলাম এই শালা আর্মি সিক্রেট অফিসার, তাই বলে একা আমাদের মেরে দিবে। হ্যাঁ, এই বলে সবাই হাসতে লাগলো। এদিকে সিফাতের কথা শুনে আব্বু ভাইয়া ছোট আব্বু নুসরাত বড় বড় চোখ করে সিফাতের দিকে তাকালো। নেজাদ সিক্রেট অফিসার মানে? কিছুই তো বুঝতেছি না। সিফাত, তুই কি সব কি বলছিস? সিপাই, আমি শরীফ আপনার ছেলে শুধু সিক্রেট অফিসার না, এই দুইজনও সিক্রেট অফিসার যারা ছদ্মবেশে থাকে। এই কথা শুনে ভাইয়া রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, এগুলো কি সত্যি? জি ভাইয়া, সত্যি। এবং এরা যে বলেছে আপনাদের থেকে নেজাত বেশি ক্ষতি করেছে, সেটা হলো আমাদের মিশন ছিল এদের কিং খান মাফিয়া গ্রুপকে ধরার। আর আমার সেটা করার জন্য তাদের সকল অবৈধ কাজ বন্ধ করতে লাগালাম, যার জন্য তাদের কোটি কোটি টাকা লস হয়েছে। তারপরও তোর ছেলেকে এখনো বাঁচিয়ে রাখছি, কারণ আমার মেয়ের সাথে বিয়ে দিতে। এই কাজ ভুলেও করিস না রিজভী। এক তো তোর মেয়েকে নিজাত বিয়ে করবে না, আর একবার যদি ও যদি একবার উঠে তাহলে তোর কবর এখানেই নিশ্চিত। তোর সামনে যে এখন শুয়ে আছে সে হলো একটা ক্ষুধার্ত বাঘ, যে একাই 100 জনের সমান। ওকে দেখে যতটা সহজ সরল মনে হয়, ও কিন্তু ভিতর থেকে ততটাই শয়তানের বাপ, বুঝলি? তুই কি বললি আমাদের কবর দিবে? এই শালা আমাদের একাই মেরে দিবে? কি ক্ষুধার্ত বাঘ? বাঘ না, কুকুর বল। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি কিভাবে আমাদের কবর দেয়। এই রবিউল, গিয়ে ওর মুখ থেকে পানি দিয়ে তোলতো ওকে। সিফাতের কথা শুনে রবিউল গ্যাস নিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। অন্যদিকে রাফি শাহিন একটা মুচকে হাসি দিল, আর এদিকে নুসরাত সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে, কোনো সারা শব্দ নেই। তারপর আমার মুখে পানি মারলো, কিন্তু আমি ওঠার কোনো নাম নিচ্ছি না। বস, শালা তো উঠছে না। হ্যাঁ, এইটুকুতে যে ছেলে উপরে চলে যায় সেই ছেলে নাকি আমাদের কবরে রাখবে।
একটু দেখ তো শালা জিন্দা নাকি মৃত। সিফাতের কথা মতো রবিউল হাঁটু মুড়ে বসে আমার গালে হাত দিয়ে আস্তে আস্তে থাপ্পড় মারতে লাগলো আর বলতে লাগলো, এই শালা ওঠ বলছি শালা, ছেলেফেলে দেখলে কোনো সারা শব্দ নাড়াচাড়া নেই। এটা দেখে ভাইয়া ছোট আব্বু নুসরাত নীরবে কান্না করতে লাগলো। এইদিকে রবিউল সিফাতের কথার দিকে ঘুরে বলতে লাগলো, বস মনে হয় শালা। আর কিছু বলতে পারলো না। তার আগে আমি তার গলার ভিতরে কলম ঢুকিয়ে দিলাম। হঠাৎ এমন আচমকা কিছু হওয়ায় সবাই অনেকটা ভয় পেয়ে যায় আর এক পা পিছনে নিয়ে চলে যায়। এদিকে আমার বসে থাকা দেখে নুসরাতের দেহ যেন প্রাণ ফিরে আসলো। তারপর বলে উঠল, নিজাত তুমি বেঁচে আছো? নুসরাতের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, যদিও মুখে রক্ত থাকায় হাসিটা ভয়ঙ্কর। তারপরে বললাম, জানো তোমাকে এভাবে রেখে আমি কি মরতে পারি বলো? এদিকে আব্বু ভাইয়া সবার মুখে হাসি ফুটে উঠলো আমাকে দেখে। অন্যদিকে আমাকে এভাবে দেখে রমজানের তার লোভ বলে উঠল, এই তোর চেয়ে আসিস কেন? যা শালাকে ধর গিয়ে। এটা বলতে সবাই একসাথে আমার দিকে দৌড়ে আসতে লাগলো। এদিকে আমার পায়ের নিচে একটা ছুরি ছিল, ওটা হাতে নিলাম। ছুরিটা হাতে নিয়ে একটা ছেলের দিকে তেড়ে আসতে আমি তার পেটের ভিতরের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিলাম। সাথে সাথে রাকিব সবাই ভয় পেয়ে গেল। আমি ছুরিটা বের করে ছেলেটাকে একটা লাথি মেরে ফেলে দিলাম। সাথে সাথে ছেলেটা নিচে পড়ে গেল। এবার দুজনে একসাথে এসে আমাকে ধরে। আমি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি এবং দাঁড়িয়ে আছি। তারা আমার কাছে আসতে আমি আমার পকেট থেকে কলম বের করার আগেই একটা ছেলের গলায় কলম ঢুকিয়ে দিলাম আর একটা কাঁধে ঢুকিয়ে দেই। ছেলেটার আঘাতে মাটিতে পড়ে গেল। আমি আগেই বলছিলাম শুনিসনি, সবে তো 3টা পড়ছে, আরও বাকি আছে। ওই শালাকে ধর, বাদ দিয়ে তাকে মেরে ফেল। রিজবি আদেশ করতে একটা ছেলে ছুরি নিয়ে দৌড়ে আসতে আমি তার পেটে এক কোপে দিলাম ছেলেটার ফেলে, এবং ছেলেটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে সিফাত বলে উঠল। এটা বলে সবাই একসাথে আসতে লাগলো। আমি এটা দেখে নিচে থেকে আর একটা ছুরি হাতে নিয়ে সবার দিকে দৌড়ে গেলাম আর একটা মুচকে হাসি দিয়ে বললাম, ওই সিফাত, এইসব কি বাচ্চাদের অস্ত্র নিয়ে আমাকে পাঠিয়েছিস? এদেরকে পারলে ভালো কাউকে পাঠা। আমার কথা শুনে একটা ছেলে বলে উঠল, কি বললি শালা কুত্তার বাচ্চা, তাহলে দেখ তোর কি অবস্থা হই। এটা বলে ছেলেটা আমার কাছে আসতে আমাকে কোপ দিতে যাবে, ঠিক তখনই তার গলায় একটা ছুরি চালিয়ে দিই। সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। এই কার মরার শখ জেগেছে, আয় মারতে আসবি আয়। এটা বলে ছেলেগুলোর সামনে যাচ্ছি, ছেলেরা ততই পিছিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছেলেগুলো দৌড়িয়ে পালিয়ে যেতে লাগলো। ওই তোরা কোথায় যাচ্ছিস? একটা ছেলে বলে উঠল, আপনি বাঁচলে বাপের নাম, এই হালা সাইকো, কোনো দয়া মায়া নেই। কিভাবে মারছে দেখছিস না? সময় থাকতে ক্ষমা চা, না হলে মরবি শালারা। এটা বলে ছেলেগুলো পালালো। এইদিকে আমি একটা হাসি দিয়ে বললাম, রে সিফাত, তুই না আমার সামনে আমার বউকে কি যেন করবি, কর। এই কর না রে শালা, কর বলছি। এইটা বলে চিৎকার দিতে সিফাত কেঁপে উঠল। এই রমজান, আমার বাবার ভাইয়ের সাথে কি যেন করবি নাকি? কর, এখন কর দেখি। এটা বলে তানিয়ার দিকে তাকিয়ে একটা মুচকে আসলাম, কারণ তানিয়ার নুসরাতের মাথায় গান ধরে আছে ঠিক, তবে একটু ভয়ে কাঁপছে। আরে আরে, গান ঠিকঠাক না ধরলে পড়ে যাবে তো। এই কথা বলতে তানিয়ার গান পড়ে গেল এবং দূরে সরে গেল। এই তুই এসব কিভাবে শুনলি? তুই তো অজ্ঞান ছিলি তাই না? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আরে আমি না জ্ঞান না হারালে অজ্ঞান হব? মানে? আরে গাধা, মানেটা হলো খুব সোজা। তুই যখন আমার আম্মু ছোট আম্মুকে ধরার জন্য লোক পাঠিয়েছিস, আর আমি তাদের ফোনগুলো রেখে দিই যাতে লোকেশন ট্র্যাক করে আমার লোকেশনে না আসে, আর ঠিক সেটাই হলো। তো লোকেরা আমার গাড়ির সামনে থাকলো। আমি যদি তাদের সামনে গাড়ি থামিয়ে রাখতাম, এখানে অবশ্যই আমাকে আনতো। বুদ্ধি করে গাড়ির গতিটা বাড়িয়ে দিই, যার ফলে তোর চামচাকলো গাড়িটা আমার গাড়ির চাকাতে গুলি করে। আমি ইচ্ছে করে গাড়িটা একটু গাছের সঙ্গে লাগিয়ে দিই, যার ফলে গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায় আর আমার মাথা লাগে, যার কারণে রক্ত বের হতে থাকে। আর আমি অজ্ঞান হওয়ার ভান করি যাতে কেউ বুঝতে না পারে। কেমন দিলাম বল একটা ঝলক? তোর ঝলক দেখালি, এখন আমার ঝলক দেখ নেজাদ। আমি কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি রমজান নুসরাতের মাথায় বন্দুক ধরে রেখেছি, আর তাদের কিছু চামচা রাফি, সাহিম, আব্বু, ভাইয়া, চাচা সবার দিকে বন্দুক ধরে রেখেছে। কি ভাবছিস 2-4টা লোক মারলে আর 2-4টা লোক পালিয়ে গেলে তুই আমাদের থেকে বেঁচে যাবি? আর এই রুমে প্রায় 50 জন লোক আছে, যার একটা বুলেট তোর শরীরে ঢোকালে তোর মাংস পাওয়া যাবে না।
তখনই রিজবি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলল, অনেক প্ল্যান করতে হয়েছে আজকের দিন এই দিনের জন্য। আমাকে রমজান আরও আগ থেকে বলছিল তোদের সবাইকে মেরে তোদের সব সম্পত্তি নিজের, কিন্তু আমি এটা চাইনি, কারণ সতে হলো আমার বন্ধু আমার বড় বিপদে ছিল। তবে আমি চেয়েছি আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে তোদের সব কিছু আস্তে আস্তে নিজের করব। তাই তোর কাছে আমার মেয়েকে পাঠাই, কিন্তু তুই আমার মেয়েকে রেখে বিয়ে করলি নিজের চাচাতো বোনকে। তারপরে তোর বাবাকে অনেক বোঝালাম, সে বললো পারবে না, তারপরও এমনটা করতাম না। কিন্তু যখন জানতে পারলাম তোর কারণে আমার সকল ব্যবসা লস হচ্ছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। তাই আজকে তোদের সবাইকে মেরে সব কেড়ে নিব, আর তোকে আমার গোলাম করে নেব। আর আমার গোলাম হবি তুই, যেটা চাইবো ওটাই করাবো। তানিয়া, স্বপ্ন ঘুমিয়ে দেখতে ভালো লাগে, আর রিজবি আমি বেঁচে থাকতে তোরা কিছুই করতে পারবি না। এটা বলে আমি রিজবির দিকে এগোতে থাকি। নিজের আরেকটা পা বাড়ালে তোর বন্ধু দুইটারে এখানে মেরে দিব। সিফাতের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। দোস্ত, আমাদের কথা চিন্তা করি না, আমরা জানি তুই পারবি। এদের মতো কুত্তাদের বাঁচিয়ে রাখিস না, মার ওদের। রাফির কথা শুনে বাবা বলে উঠল, নেজাত বাবা, রাফি ঠিকই বলেছে, আমাদের জীবনের বিনিময়ে হলেও তুই এদের শেষ করে দে। এরা বাঁচলে না জানি আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে। তুই কিছু ভাবিস না, মার কুত্তাদের। আমি তাদের কথা শুনে আবার সামনের দিকে এগোতে লাগলাম। নেজাত, চুপচাপ দাঁড়িয়ে যা, না হলে তোর বউ এখানে শেষ হয়ে যাবে। রমজানের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, রমজান তুই ওকে ছেড়ে দে, নাহলে আমি যে তোকে কি। তার আগে এদের চিন্তা কর। তুই এখন আমাদের লোকের কাছে ধরা দে, না হলে তোর বউকে আমি মেরে দিব। না নিজাত, জানোয়ারদের মেরে ফেল, আমার চিন্তা করিও না। এটা বলার আগে চারপাশে তাকা, আমার একটা ইশারায় ওর এমন অবস্থা হবে তোর শরীরে খোঁজ পাবি না। এই তোর দাঁড়িয়ে আছিস কেন? ধর শালাকে আর বেঁধে ফেল। আজ ওর সামনে ওর বউকে, ওর সাথে মজা করব, ওর বউয়ের সাথে। সিফাতের মুখে এমন কথা শুনে অনেকটা রাগ হলো, কিন্তু রাগকে কন্ট্রোল করলাম। হাত থেকে ছুটে বেরোলাম আর বন্দুক দুজন লোক আমাকে ধরতে আসছে। এদিকে তাদের দেখে আমি তেমন কোনো রিয়াক্ট না করে দুই হাত ধরে পকেটে গুজে রাখলাম। এটা দেখে সিফাত বলে উঠল, কিরে পাগল হলি নাকি? যেমন পকেটে হাত গুজে স্টাইল মারছিস কি? আচ্ছা সিফাত, একটা জাদু দেখবি? আমার কথা শুনে রাফি কিছুটা বুঝে গেল আর চারপাশে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, জাদু দেখি, দেখা তো। ওকে দেখাচ্ছি। গাইস, সব কিছু ক্লিয়ার করে দাও দেখি। বিশ্বাস করেন এই কথাটা বলার সাথে সিফাত যেটা দেখলো তা দেখে সে ভয়ে কান্না করে দিল। আমার কথা বলতে বলতে হঠাৎ রমজান সাহেব নিচে পড়ে গেল আর নুসরাতের মুখের রক্ত দেখে নুসরাত জোরে চিৎকার দিল, আহা রক্ত! আর আর জ্ঞান হারিয়ে ফেলল। সিফা নুসরাতের এমন চিৎকারের আর তার রক্তমাখা মুখ দিয়ে পিছনে তাকালো আর দেখলো তার বাবা মাটিতে পড়ে আছে আর তার বাবার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা দেখে সিফা তার বাবার কাছে দৌড়ে গেল আর বলতে লাগলো, তোমার বাবা এই অবস্থা কেন? বাবা কথা বলো, কি হয়েছে? কথা বলো, কথা বলো না কেন? এটা বলে সিফাত কান্না করে দিল। এদিকে রিজবির রহমান এটা দেখে চারপাশে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, এই কার এত বড় সাহস আমার বাবাকে মারছে? সাহস থাকলে সামনে আয় বলছি। রিজবির রহমানের কথা শুনে আমি তার সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে এসে গেছি, নে কি করবি কর। আমার কথা শুনে রিজবি চমকে গেল আর সিফাত তখন দৌড়ে আমার কাছে এসে আমার জামার কলার ধরে আমার মুখে একটা ঘুষি দিল। সাথে সাথে আমি দূরে ছিটকে পড়লাম আর বলল, তোকে আমি আজ মেরেই ফেলবো কুত্তের বাচ্চা। তুই আমার বাবাকে মেরেছিস, তাও আমার সামনে। এটা বলে আমার জামার কলার ধরল। তখন রিজবি বলে উঠল, তুই ওর বাবাকে মেরে ফেল। এই কথা বলতে বলতে আমি রিজবি রহমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফেললাম। রিজবি রহমান একটু ভয়ে সরে গেল। ওই লাশ একটা আমার পড়ছে, ওর তিনটা ফেলা, ওর বাবা ভাইকে মেরে দে। এই কথা বলতে আমি একটা মুচকি হাসিতে বললাম, এখনো তো পুরো ক্লিয়ার হয়নি, ফুল ক্লিয়ার চাই। তুই কিসের কথা বলছিস? এটা শুনে বললাম আর আমার বাবার দিকে তাকাতে এটা দেখে রাফি আমার বাবার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে ফেললো। কারণ আমার বাবার দিকে তাকাতে দেখলো যারা আমার বাবা, ভাইয়া, ছোট আব্বু, শাহিন, রাফিকে ধরে আমার বন্ধুদেরকে ধরে মাথায় বন্দুক ধরেছে, তারা নিচে পড়ে আছে আর তাদের মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এখন চারপাশে তাকা। এটা বলে সিফাত চারপাশে তাকিয়ে দেখলো একটা লোকও বেঁচে নেই, সবাই নিচে পড়ে আছে।
আর যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আর্মির পোশাক পরা এবং বন্দুক হাতে নিয়ে কয়েকটা ফ্রোজ দাঁড়িয়ে আছে। এবারে আমি বললাম, এটাকেই বলে ম্যাজিক, বাংলাতে বলে জাদুঘর। এটা বলে একটা হাসি দিলাম। এদিকে তানিয়া অনেক আগে জ্ঞান হারিয়ে ফেলেছে এবং মাটিতে পড়ে গেছে। যখন দেখলাম তাদের এক এক করে সব লোক মারা গিয়েছে, তখন এইদিকে সিফাতের মুখে আর কোনো কথা নেই। সে নিস্তব্ধ হয়ে হাঁটু করে মাটিতে বসে পড়ল। অন্যদিকে রিজভী রহমান মনে মনে পড়ল, এখন কি করি? ফেসে গেছি, যে করে হোক বেরোতে হবে। এটা বলে রিজভী রহমান আমার কাছে এসে আমার পায়ে পড়ে গেল। বাবা, আমাকে ছেড়ে দাও, আমার বউ বাচ্চা আছে। প্লিজ বাবা, আমাকে মেরো না, আমি কথা দিচ্ছি আর এমন কাজ কখনো করব না। আমি রিজভীর দিকে তাকিয়ে চুপ থাকলাম। তারপর বললাম, বেইমানি তুই দেশের সাথে করছিস, জনগণের সাথে করেছিস, আমার বাবার সাথে করেছিস। তারা যদি তোকে মাফ করে তাহলে তো আমি তোকে ছেড়ে দেবো। ইতিমধ্যেই সবাই বাঁধন খুলে দেওয়া হয়েছে, আর সবাই মানে বাবা, ভাইয়া, ছোট আব্বু, সাইন, রাফি আমার পাশে এসে দাঁড়ালো। তখনই রিজভী হামাগুড়ি দিয়ে আমার বাবার পায়ের কাছে গেল, সেই কথাগুলো বলল। আমার একার রায় দিলে হবে না, সবাই রায় দিতে হবে। যা করার কোর্টে হবে। ওকে আর ওর মেয়েকে ধরে জেলে দেওয়া হোক। আবুর কথা শুনে আমি দুজনকে ইশারা করতে দুজনকে রিজভীকে ধরে ফেললো। এদিকে সিফাত এখনো মাথা নিচু করে বসে কান্না করছে, আর আমি তখনই বলে উঠলাম, রিজভীকে ছেড়ে দিয়েছি, এখন তোকে কি করব? এবার সিফাত মাথাটা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বললাম, রাফি, সবাইকে নিয়ে বাইরে যা, এর সাথে আমার আলাদা হিসাব বাকি আছে। আমার কথা শুনে রাফি, সাইন, আব্বু, ভাইয়া সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আর ছোট আব্বু নুসরাতকে নিয়ে যাবে। তখনই আমি ছোট আব্বুকে বলে উঠলাম, ছোট আব্বু তুমি যাও, আমি নুসরাতকে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া এখন তার জ্ঞান নেই, তোমরা যাও। আমার কথা শুনে ছোট আব্বু চলে যেতে লাগলো। আর সবাই যাওয়ার পর আমি সিফাতের সামনে একটা চেয়ার টেনে বসলাম আর বললাম, সিফাত, তুই কি জানিস তুই কোথায় ভুল করেছিস? সিফাত কান্নামুখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো এখনই সিফাত তার বাবার মৃত্যুর কথা এখনও মেনে নিতে পারেনি। তুই প্রথম ভুল করেছিস আমাকে সেদিন তুই না মেরে, আর দ্বিতীয় ভুল হলো না জেনে আমার পিছনে লাগলি। আর যখন আমার পরিশ্রম সম্পর্কে জানলি, তারপরেও আমার পিছনে লাগিয়ে থাকলে। এইবারে সিফাত বসা থেকে উঠে পড়ল। তোর ভুল হচ্ছে, আমাকে না তখন বাঁচিয়ে রাখ। এটা বলে সিফাত আমার দিকে বন্দুক তাক করে হাসতে লাগলো আর বলল, এইবার তোকে মেরে আমি আমার বাবার অবৈধ সাম্রাজ্য করে তুলব। চারদিকে শুধু একটা নামই থাকবে, কিং খান। সিফাতের কথা শুনে আমি মুচকি হাসতে লাগলাম। আমার হাসি দেখে সিফাত হাসি বন্ধ করে বলল, কিরে, মরার আগে পাগল হলি নাকি? তুই অনেক বোকা, বুঝলি, অনেক বোকা। এত বোকা হয়ে আবার তুই সাম্রাজ্য করে তুলবি, ভাবতেই হাসি পায়। এবার পিছনে তাকিয়ে দেখ। সিফাত পিছনে তাকাতে দেখলো 3 জন আর্মি দাঁড়িয়ে আছে, তারা বন্দুক হাতে ধরে। তোকে চেয়েছিলাম বাঁচিয়ে রাখতে, একটা সুযোগ দিব, তাই সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম, শুধু এই 3 জনকে বাদে। কিন্তু তুই সেই সুযোগটাও হাতছাড়া করলি। আমার কথা শুনে সিফাত আমার পায়ে পড়ে গেল আর বলল, ভাই আমাকে ছেড়ে দে ভাই, আমার ভুল হয়েছে। তোর মতো ধর্ষককে ছেড়ে দিলে আমি সবার কাছে অপরাধী হয়ে যাব। তোর মতো পশু পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। বিশেষ কর, আমি ভালো হয়ে যাব, তোর পায়ে পড়ি। আমি আর এখন এমন কাজ করব না। ওকে, তোকে ছেড়ে দিলাম, ভালো থাকিস। আমার কথা শুনে সিফাত একটা বিজয় মার্কা হাসি দিল, আর আমিও একটা হাসি দিলাম আর বললাম, গুড বাই সিফাত, উপরে ভালো থাকিস। এটা বলেই একে একে 3টা গুলি চালিয়ে দিলাম। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল। এবারে আস্তে আস্তে আমি নুসরাতের কাছে গেলাম। নুসরাতের দিকে তাকিয়ে দেখি তার দৃষ্টি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাবলাম, পাগলিটা কি সুন্দর হয়ে ঘুমাচ্ছে, আর আমি ঘন্টাখানেক আগে তার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম পাগলিটাকে হয়তো হারিয়ে ফেলবো, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার পাগলিটাকে সুস্থভাবে পেয়ে গেছি। এসবই ভাবছিলাম তখনই। স্যার, এই নিন পানি, ম্যামকে জাগিয়ে তুলুন। আর লাশগুলো কি করব? পুলিশকে খবর দাও। স্যার। আমি 1 বোতল পানি নুসরাতের মুখে ছিটা মারতে লাগলাম। একটু পরে নুসরাত আস্তে আস্তে চোখ খুললো। নুসরাত চোখ খুলে দেখে আচমকা আমাকে দেখে জোরে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তখন তোমাকে ওইভাবে দেখে আমি তো ভেবে নিয়েছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। হয়েছে, এখন পাচ্ছে তো, এখন ছাড়ো আর বাইরে চলো। এটা বলে নুসরাতকে নিয়ে বাইরে আসতে দেখি সবাই দাঁড়িয়ে আছে। নুসরাত আব্বু ছোট আব্বুকে দেখে দৌড়ে এসে তাদের দুজনকে জোরে ধরে বলল, আব্বু,
তোমরা ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমাদের? আপু, ছোট আব্বু একসাথে বলল, না। আমাদের কিছু হয়নি, তুই ঠিক আছিস তো? হুম আব্বু, আমি ঠিক আছি। নুসরাত তাদেরকে ছেড়ে রাফি শাহিনকে বলল, তোমরা ঠিক আছো তো? যদিও একটু ব্যথা করছে, তবে ঠিক আছে। হয়েছে, এখন বাসায় যাওয়া যাক। রাফি, সবাইকে নিয়ে বাসায় যা, আমি একটু আসি। ওকে, আই। এটা বলে রাফি সবাইকে নিয়ে বাসায় চলে যেতে লাগলো। এদিকে আমি স্বামীরকে বললাম, স্বামীর পুলিশ সাংবাদিক আসলে এদের বাপ মেয়ে সবাইকে সামনে রেখে সবকিছু বলতে বলবা, স্যার। বাকি সব বলতে পারবে। হুম। রিজিবি সাহেব সামান্য লোভের জন্য হারালেন রাজত্ব, আবার হারালেন মান সম্মান। ভাই জেলখানায় ভালো থাকবেন, আশা করি ভালো হয়ে যাবেন। এটা বলে আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আম্মু ভাবি যেখানে রাখা হয়েছে সেখানে চলে আসলাম। আমি বাইরের থেকে দরজায় খুলতে বললে আম্মু এসে দরজা খুলে দেয় আর কান্না করে আমাকে জোরে ধরে কপালে একটা চুমু দিতে লাগলো। বাবা, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? কিছু হয়নি, দেখছো না আমি ঠিক আছি। তুই আমাদের এখানে বন্দি করে গেলি কেন? কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তোদের সাথে খুব খারাপ কিছু হয়েছে। ঠিক আছিস তুই? তোর আব্বু, তোর ছোট আব্বু, নুরসাদ সবাই ঠিক আছে? সবাই ঠিক আছে, এত প্রশ্ন করে না তো। এখন বাসায় চলো, ওখানে গেলেই জানতে পারবে। এটা বলে আমি হাঁটতে যাব, তখনই পিছন থেকে রাকিব বলে উঠলো, ছোট আব্বু, তোমার হাতে রক্ত কেন? আমি রাকিবের কথা শুনে দেখি আমার হালকা আঙুল কেটে গেছে। সাদা শার্ট প্যান্ট পরে আসলাম, মুখ পরিষ্কার করে আসলাম, আর এই আঙ্গুলের কথাটাই মনে ছিল না। সাধারণত আমি হাত দিয়ে বললাম, এই তোর হাত অনেক কেটে গেছে। আম্মু আগে বাসায় যাও, তারপর দেখে নিবে। এটা বলে রাকিবকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, আর সবাই পিছন পিছন আম্মু আসতে লাগলো। তারপর সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে বলল, এখন বল কি হয়েছে? আর বাসার সবকিছু এমন এলোমেলো কেন? আব্বু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো, আমি ফ্রেশ হয়ে আসি। এটা বলেই আমি আসতে যাব, ঠিক তখনই রাফি বলে উঠলো, দোস্ত, আমরা এখন যাই। তাহলে লাথি মারো, দুপুরের খাবার খেয়ে যেতে পারবি না। এটা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতে ফোনটা বেজে উঠলো। তাকে দেখে মেজর স্যার কল দিয়েছে। আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, আমি জানতাম নেজাত তুমি পারবে, তাই তো এই মিশনের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। স্যার, আমি না পারলে কে পারবে? এটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। যদি আমার জীবন দিয়ে দিতে হয় তাহলেও আমি দিতে রাজি। এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে। ধন্যবাদ স্যার। নেক্সট কোন মিশন থাকলে জানাবেন। ততদিন পর্যন্ত একটু রেস্ট করি, কেমন? ওকে, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রেখো, কেমন? জি স্যার। এটা বলে ফোনটা কেটে দিলাম। একটু পরে খাবার খেতে নিচে ডাক পড়তে আমি নিচে চলে গেলাম, সাইনের পাশে বসে পড়লাম। তারপর খাবার খেতে লাগলাম। তখনই আম্মু বলে উঠলো, তুই আমের চাকরি কখন থেকে করছিস? আমরা 3 জন ইন্টার পরীক্ষা দিয়ে 6 মাসের জন্য রাঙামাটিতে ঘুরতে গেলাম। সেখানে আমরা ঘুরতে নয়, বরং আর্মির মাঠে গিয়েছিলাম। তারপর সেখানে সিলেক্টেড হয়ে একেবারে ট্রেনিং। আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলি না? কিছু করা ছিল না, উপর থেকে জানানো নিষিদ্ধ ছিল। যেহেতু আমরা সিক্রেট কমান্ডো ছিলাম, তাই আর কি। রমজান রিজিবি সম্পর্কে আব্বু, ছোট আব্বু অনেক কথাই বলল। তারা ভালো বন্ধু মনে করত, অনেক ভালো, আরও নানান কিছু। এভাবে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তারপরে কিছুক্ষণ বাসায় বসে থাকলাম। রাফিরা যেহেতু চলে যাবে, তাই তাদের বাইরে চলে আসলাম এগিয়ে। রাফিরা বাড়িতে চলে গেল। এইদিকে আমি একটা ফার্মেসি গিয়ে একটা বাম হাতে আঙ্গুলটা ওয়াশ করে একটু ব্যান্ডেজ করে নিলাম। তারপর আমি আমার মতো করে ঘুরতে লাগলাম বিকালটা। রাফি সাইন আসতে তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। এইদিকে এর মাঝে নুসরাত আমাকে কল দিতে লাগলো। আমি ফোন ধরে বললাম, এদিকে নুসরাত বলছে, আসুক আজকে কুত্তাটা, দেখাবো আমার কল না ধরার মজা। শালা কত বড় সাহস, আমার কল ধরছে না। রাতে আড্ডা শেষ করে বাসায় এসে কলিং বেল দিতে নুসরাত এসে দরজা খুলে দিল আর বলল, কোথায় ছিলে? সেই দুপুরে গেলে মাপতে আসলে? মহাকাশে ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। আমার এমন কথা শুনে নুসরাত বলে উঠল, এমন করে কথা বলছো কেন? দেখেন বাড়ির থেকে আসলাম, তারপরও জিজ্ঞাসা করলেন কেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এটা বলে নুসরাতকে পাশ কাটিয়ে রুমে চলে আসলাম। আমাকে এতদিন চিনিয়েছেন, এবার আমি চিনাবো। এদিকে নুসরাত আমার যাওয়া দিকে তাকিয়ে বলে উঠল, এর আবার হলোটা কি? হঠাৎ এমন করে কথা বলছো কেন? এসব ভাবতে ভাবতে নুসরাত রান্নাঘরে চলে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে ফোন টিপছি। একটু পর নুসরাত এসে বলল, এই খাবার খেতে আসো। এটা বলে দাঁড়িয়ে আছে। হয়তো নুসরাত ভাবছে আমি কিছু বলবো, কিন্তু আমি না তাকে কিছু না বলে পাশ কাটিয়ে নিচে
নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। এইদিকে নুসরাত খাবার খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। সে হয়তো বোঝার চেষ্টা করছে আমি তাকে ইগনোর করছি কেন। খাবার শেষ করে রুমে এসে সোফায় বসে ফোন টিপছি। তখন নুসরাত আমার সামনে এসে বলল, তোর সমস্যা কি বলতো? আমি চুপচাপ নিজের মতো করে ফোন টিপছি। এমন ভাব করছে যাতে নুসরাতের কথা আমার কানে আসেনি। এবার নুসরাত রেগে আমার হাত ধরে ফোনটা নিয়ে বলল, আমার থেকে তোর ফোন বেশি হয়ে গেছে নাকি যে আমার কথা কানে যায় না? আপনি আমার ফোন দেন। না দিব না, আগে বল তোর সমস্যা কি হয়েছে? আমার আবার কি সমস্যা? আমি তো ঠিকই আছি। তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? আমার সাথে কথা কেন বলছিস না? আবার দেখছিস বালিশ নিয়ে সোফায় আসলি, কি হয়েছে তোর? কিছু না, আমার মতো লুচ্চা যদি আপনার সাথে কথা বলে তাহলে তো সমস্যা হবে। তাই আমি আপনার সমস্যার কারণ হতে চাই না। আমার কথা শুনে নুসরাত এবার বুঝতে পারছে। ও বুঝেছি, তুই কলেজের ব্যাপারটার জন্য রাগ করে আছিস তাই না? আমার মতো লুচ্চা রাগ করলেও কি না করলেও কি। এবার নুসরাত আমার পাশে বসে আমার হাত ধরে বলল, সরি জামাই, আমার ভুল হয়েছে, আমি এইরকম আর করব না। কিছু না বলে নুসরাতের পাশ থেকে উঠে বসলাম। আপনার মতো ভালো মানুষ আমার মতো লুচ্চার কাছে ক্ষমা চাওয়ার মানেই হয় না। এমন করে বলিও না, আমি তো বলছি আমার ভুল হয়েছে, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আপনি জানার চেষ্টাও করেননি, আমাকে বলার সুযোগও দেননি, আমাকে উল্টাপাল্টা বলে গিয়েছেন। সরি বলছি তো এখন থেকে আগে তোমার কাছ থেকে শুনবো, তারপরে যা বলার বলবো। এখন রাত হয়েছে, চলো বিছানায় চলো। না, আমি একজন লুচ্চা। আমি যদি আপনার সাথে থাকি তাহলে যদি কোনোদিন লুচ্চামি করি, তাছাড়া আমি নষ্টামি করতেও ভালো জানি। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমার কথা শুনে নুসরাত চোখ বন্ধ করলো। তারপর কিছুক্ষণ পর চোখ খুললো। আমি ভয় পেয়ে গেলাম। দেখলাম নুসরাতের চোখ দুটো লাল হয়ে আছে। নুসরাত এবারও আমার জামার কলার ধরে বলল, অনেক হয়েছে, এতক্ষণ ধরে তোর অনেক নাটক সহ্য করেছি, আমি আর করব না। এটা বলে আমাকে এক ধাক্কা দিয়ে সাথে সাথে আমি বিছনায় পড়ে গেলাম আর নুসরাত আমার পেটের উপর বসে পড়লো। ওই আমি বলছি না আমার ভুল হয়েছে, তাহলে ক্ষমা করতে সমস্যা কি? যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ক্ষমা? তোর বিশ্বাসের খেতাই আগুন, আমাকে তোর বিশ্বাস করতে হবে না। আপনি আমার উপর থেকে উঠেন। আর একবার আপনি বলে না তোর খবর আছে। কি করবেন? আমি কিছু আর বলতে পারিনি। তার আগে নুসরাত আমার ঠোঁট দুটো দখল করে ফেলল আর হামলা করতে শুরু করলো। একটু পর আমাকে ছাড়তে দুজনে হাঁপাতে লাগলো। নুসরাত হাঁপাতে হাঁপাতে ছুটে বাচ্চাদের মতো আমার বুকে মাথা রেখে কান্না করে দিয়ে বলল, তুই জানিস তোকে আমি নিজের অজান্তে কতটা ভালোবেসে ফেলেছি? তুই জানিস তোকে আমি তখন রক্তাক্ত হয়ে নিচে পড়ে থাকতে দেখে আমার এক মুহূর্তের জন্য আমার এমন মনে হয়েছিল যেন আমার প্রাণটা বেরিয়ে গিয়েছে। তুই জানিস তোর জ্ঞান ফিরতে আমি কতটা খুশি হয়েছিলাম। এমন মনে হয়েছে যেন পৃথিবীতে একমাত্র আমিই খুশি। তারপরেও তুই কেন বুঝতে চাস না যে আমি তোকে কতটা ভালোবাসি? এইবারে নুসরাতের মাথায় হাত বুলে দিয়ে বলতে লাগলাম, তুমি জানো না, তোমাকে যখন ওরা ধরে নিয়ে গেছিল তখন আমার কিছু অবস্থা হয়েছে আমার একমাত্র আমার মনে জানে। আমি একদম পাগল হয়ে গেছিলাম। যখন তোমাকে খুঁজে পেয়েছি তখন আমার এই দেহে প্রাণ ফিরে আসছিল। আমি সেই ছোট থেকে তোমাকে পছন্দ করতাম, তোমাকে বলতাম, কিন্তু তুমি বুঝতে পারতে না। যখন তোমাকে বলতাম তখন আমাকে তুমি কত কী বলেছিলে। জোর করে বলেছিলে ভালোবাসা হয় না। হ্যাঁ, জোর করে ভালোবাসা হয় না, তবে ভালোবাসাতে আগলে রাখা পায়। একতরফা থেকে দুতরফা ভালোবাসা হয়, বুঝলে? তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? তুমি আমার হাত ধরে রাখলে না কখনো। আমার কথা শুনে নুসরাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ যেন আপনার কথা কবুল করেন, আমিন। তুই আবার আপনি বলছিস? আপনি আগে তুই ছাড়েন, তুমি করে বলবেন। তুই আমার পিচ্ছি জামাই। আমি তোকে তুই করে ডাকবো আর তুই আমাকে তুমি। না, আপনি যতদিন তুমি ডাকবেন না আমিও ততদিন ডাকবো না। কি বললি তুই? আমাকে আপনি ডাকবি? দেখি আর একবার ডাকতো। এটা বলতে আমি যখনই আবারও কিছু বলতে যাবো তার আগে লজ্জা বেডি আমার ইজ্জত ধারণ করে ফেলে, আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর কি হলো সেটা জানতে এখনো বসে আছেন পাঠক পাঠিকারা দেখে অনেক ফাঁসিল। তাহলে কি শুধু আমি ভালো? তো হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন লেগেছে আমি জানি না, তবে গল্পটি অনেক দিন ধরে কাজ করছিলাম, যার কারণে মাঝখানে কিছুদিন গল্পটা ড্রপ করে রাখা হয়। তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে চেষ্টা করব যে গল্পটা শুরু করা হবে সেই গল্পটা সম্পূর্ণ শেষ করা হবে। তবে এরপরে আরেকটি গল্প আসতেছে, অনেক বড় গল্প। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তবে গল্পটার আমি একটা থিম বলে রাখি, আপনাদের ভালো লাগবে। ছদ্মবেশী রাষ্ট্রপতি, শুধু জাস্ট এতটাই। তবে গল্পটা অনেক বড়, অনেক মজাদার আছে।
গল্পের মধ্যে দুটো নায়িকা আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।